এখানে প্রস্তাব, যেটা আইটেম নাম্বার 4, উপ আইটেম নাম্বার 101, ডিজাস্টার ম্যানেজমেন্টের রেভিনিউ, সেটাও মাননীয় বিধায়ক শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ এনেছেন। ভারতের পঞ্চদশ অর্থ কমিশন রাজ্য দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা তহবিল, যেটাকে স্টেট ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ফান্ড ফর এর জন্য সেটা দেওয়া। আরেকটা উইন্ডো, সেটা হচ্ছে এসডিএমএ অর্থাৎ স্টেট ডিজাস্টার মিটিগেশন ফান্ড, এর বরাদ্দ হচ্ছে 20%, 80 আর 20। যে সুপারিশ ক্রমে এই যে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের টোটাল আমাদের 420 অর্থাৎ 420 কোটি টাকা রাখা বরাদ্দ আছে। এর মধ্যে এ পর্যন্ত রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল অর্থাৎ এসডিআরএফ এ পাওয়া গেছে 261.6 করোড়, এবং সম্পূর্ণ তহবিল জেলা এবং লাইন বিভাগগুলোকে উপবরাদ্দ করা হয়েছে, সেগুলোকে আমরা সাবলোকেশন করেছি। এবং স্টেট ডিজাস্টার মিটিগেশন ফান্ড এসডিআরএফ বিশেষ করে যেখানে মৃত্যু মানুষ এবং গবাদি পশু ইত্যাদি, ত্রাণ ব্যবস্থা, উদ্ধার অভিযান, ফসলের ক্ষতি, মৎস্য চাষের ক্ষতি, ঘর বাড়ির ক্ষতি এবং অবকাঠামোগত ক্ষতির জন্য নিয়ম অনুযায়ী ব্যবহৃত হয়। ফিনান্স কমিশনের যেটা উইথ এফেক্ট ফ্রম 2021-22 হয়েছিল, আজ পর্যন্ত 84 কোটি টাকার মোট বরাদ্দের মধ্যে 46.09 করোড় টাকা রাজ্য দুর্যোগ প্রশমন তহবিলে পাওয়া গেছে এবং 25.43 করোড় এখন পর্যন্ত খরচ করা হয়েছে। মোটামুটি তো একই ব্যাপার সবগুলো রাস্তাটা পেয়ে হলো পাইনাপল বাকিগুলো আমি দেখেছি পুরোটাই মানে যে কাকুশনের কথা যেটা বললেন, তো আমার মনে হয় এখানে আমি করে দিচ্ছি, তো অবস্থায় সমর্থন করছি। ঠিক আছে। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচির অন্তর্ভুক্ত 2024-25 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো এবং ছাপের প্রস্তাবগুলো আলোচনা শেষ হয়েছে। এখন আমি আলোচিত 2024-25 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো ঘটে দেব। সেই ক্ষেত্রে প্রথমে ছাপের প্রস্তাবগুলো ঘটে দেব, তারপর অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো ঘটে দেব। ডিমান্ড নাম্বার এবং মেজার হেড সহ যে সকল মাননীয় সদস্য ছাপের প্রস্তাব দিয়েছে তাদের নাম উল্লেখ করে ছাপাই প্রস্তাবগুলো একত্রে বলে দিচ্ছি। Number 1, Sri Gopal Chandra, Honorable Member. Number 2, Sri Sholendra Chandranath, Honorable Member. On demand number 6060, Metalhead 2202, and Sri Sholendra Chandranath Babu. On demand number 39, Metalhead 2202. On demand number 51, Metalhead 4215. On demand number 6, Metalhead 2245. On demand number 11, Metalhead 5055. On demand number 1313, Metalhead 5054. On demand number 41, Metalhead 2235. On demand number 39, Metalhead 2205. On demand number 1515, Metalhead 4059. On demand number 14, Metalhead 2801. যারা এই ছাঁটাই প্রস্তাবগুলোর পক্ষে আছে তারা হা বলবেন, যারা এই ছাঁটাই প্রস্তাবগুলোর বিপক্ষে আছে তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ ছাঁটাই প্রস্তাবগুলি সভা কর্তৃক বাতিল বলিয়া গণ্য করা হইল। মাননীয় সদস্যগণ, 2024-25 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গত 21শে মার্চ 2025 তারিখে সভা উত্থাপন করেছিলেন। এখন আমি প্রতিটি ডিমান্ড নাম্বার সহ বরাদ্দকৃত অর্থের পরিমাণ উল্লেখ করে ডিমান্ডগুলো একত্রে ভোটে দিচ্ছি। ডিমান্ড নাম্বার 3, sum not exceeding 2691200. Demand number 5, sum not exceeding 25511400. Demand number 6, sum not exceeding 212513000. Demand number 7, sum not exceeding 6140000. Demand number 8, sum not exceeding 1634000. Demand number 10, sum not exceeding 196182000. Demand number 13, sum not exceeding 836
1295,000. Demand number 15, sum not exceeding 964527,000. Demand number 16, sum not exceeding 178934000. Demand number 17, sum not exceeding 5392900. Demand number 22, sum not exceeding 25239800. Demand number 23, sum not exceeding 1301001306100. Demand number 35, sum not exceeding 3121720000. Demand number 39, sum not exceeding 67117700. Demand number 4040, sum not exceeding 339083000. Demand number 48, sum not exceeding 3751900. Demand number 49, sum not exceeding 27273400. Demand number 51, sum not exceeding 68906300. Demand number 52, sum not exceeding 238669300. Demand number 58, sum not exceeding 3788400. Demand number 6060, sum not exceeding 329800. Demand number 62, sum not exceeding 26829700. Demand number 64, sum not exceeding 1818410200. Demand number 66, sum not exceeding 889500. Demand number 1, sum not exceeding 727600. Demand number 4, sum not exceeding 17170200. Demand number 14, sum not exceeding 397886900. Demand number 27, sum not exceeding 59234800. Demand number 28, sum not exceeding 104040171700. Demand number 47, sum not exceeding 12900. Demand number 34, sum not exceeding 9563500. Demand number 43, sum not exceeding 231172300. Demand number 45, sum not exceeding 12980400. Demand number 56, sum not exceeding 38220000. Demand number 24, sum not exceeding 112774100. Demand number 36, sum not exceeding 1285800. Demand number 63, sum not exceeding 2562300. Demand number 11, sum not exceeding 41474900. Demand number 21, sum not exceeding 64648500. Demand number 59, sum not exceeding 37670400. Demand number 41, sum not exceeding 232637800. Demand number 42, sum not exceeding 18180300. Demand number 54, sum not exceeding 1181800. Demand number 55, sum not exceeding 4000000. Demand number 19, sum not exceeding 388471900. Demand number 25, sum not exceeding 15155800. Demand number 53, sum not exceeding 530600. Demand number 20, sum not exceeding 10387200. Demand number 26, sum not exceeding 1616013900. Demand number 29, sum not exceeding 26088300. Demand number 12, sum not exceeding 3040300. Demand number 32, sum not exceeding 202051
19,000. Demand number 56, demand number 57, sum not exceeding 427 000. I repeat, 427 000. Demand number 30, sum not exceeding 893 53 000. Demand number 33, sum not exceeding 1096 000 000. Demand number 38, sum not exceeding 63 42 000. As many as of that opinion will please say ayes. As many as are contrary opinion will please say no's. I think ayes have a bit. সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। সুতরাং এই ডিমান্ড সর্বসম্মতিক্রমে পাস হয়ে গেল। গভর্নমেন্ট বিজনেস সরকারি বিল উত্থাপন সবার পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 25, ত্রিপুরা বিল নম্বর 1 অফ 2025 উত্থাপন। আমি এখন অর্থদপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিলটি সভা উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Respected Speaker, sir, I beg to move for leave to introduce the Tripura Appropriation Bill 2025, with in bracket the Tripura Bill number 1 of 2025, in the table of the Senate. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2025, উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 1 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন। আমি মনে করি যারা হা বলবেন সংখ্যাগরিষ্ঠ, না বলার কেউ নেই। সর্বসম্মতিক্রমে ইহা উত্থাপিত হল। উত্থাপিত বিলের প্রতিনিধি মাননীয় সদস্যগণ মধ্যে বন্ধ করে ব্যবস্থা করতে বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি। গভর্নমেন্ট বিজনেস সরকারি বিল বিবেচনা পাস সবার পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2025, উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নম্বর 1 2025 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Respected Speaker, sir, the Tripura Appropriation Bill 2025, with in bracket the Tripura Bill number 1 of 2025, be considered by this House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2025, উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নম্বর 1 অফ 2025 বিবেচনা করো। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন। আমি মনে করি হা বলেন তারা সংখ্যাগরিষ্ঠ, না বলে কেউ নেই। বিল এই প্রস্তাব সভা কর্তৃক গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো বলে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নম্বর 3 নম্বর ধারাগুলি বিলে অংশগ্রহণ গণ্য করা হোক। যারা প্রস্তাবকে তারা হা বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে তারা না বলবেন। আমি বলি যারা মনে করি যারা হা বলেছেন তারা সংঘর্ষ, অথবা বিলের উক্ত ধারাগুলো বিলের অংশগ্রহণ সভা কর্তৃক গৃহীত হইল। আমি এখন বিলের অন্তর্গত অনুসূচিটি ওইদিন ব্রেকের শিডিউল বলে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিতে বিলের অংশগ্রহণ গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, বিপক্ষে না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, অতএব বিলের অনুসূচিটি এই বিলে অংশগ্রহণের সভা কর্তৃক গৃহীত হইল। এখন বিলের শিরোনামটি বিলের অংশগ্রহণ গণ্য করার জন্য বলে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের অংশগ্রহণ গণ্য করা হোক। প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। না বলার যেহেতু কেউ নেই, হা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, বিলের শিরোনামটি বিলের অংশগ্রহণের সভা কর্তৃক গৃহীত হইল। সবার পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2025, ত্রিপুরা বিল নম্বর 1 অফ 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Respected Speaker, sir, the Tripura Appropriation Bill 2025, with in bracket the Tripura Bill number 1 of 2025, be passed. আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2025, উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 1 অফ 2025 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, মনে করে হা বলে তারা সংখ্যাগরিষ্ঠ, অতএব আলোচিত বিলটি সভা কর্তৃক গৃহীত হইল। সভায় পরবর্তী কার্যসূচি হল 2025 অর্থ বছরের ব্যয় বরাদ্দের দাবির উপর সাধারণ আলোচনা। আমি মাননীয় সদস্য অনুরোধ করবো
আলোচনা চলাকালে দেওয়া যেন তাদের আলোচনা শুধুমাত্র ব্যয় বরাদ্দের উপরে দাবির বেশি আবদ্ধ রাখেন প্লিজ। আমরা একটা নতুন ভাবধারা আনি। বলুন। যেহেতু আজকে থেকে ডেভেলপমেন্ট ডিসকাশন শুরু হচ্ছে, মঙ্গলবার পুরো দিন, বুধবার পুরো দিন, বৃহস্পতিবার পুরো দিন, এবং এখনো থাকবে প্রায় 2 ঘন্টা, টোটাল 660 মিনিটস, 2.5 ঘন্টা আছে। ঠিক আছে। 58 জন সদস্য, আপনি এবং স্পিকার থাকে, যাদেরকে তো আমরা আলোচনা আনতে পারি না। 660 মিনিট ভাগ করবেন, প্রত্যেকের সদস্যের জন্য গড়ে 11.37 মিনিট। বিরোধী দলের সদস্য 3 জন সহ কংগ্রেসের ওনারা মোট 13 জন, ওরা থাকবে 148 মিনিট। এটাই সিস্টেম। আমি যদি 5টা পর্যন্ত, বিরোধী দল ওনারা একটু বেশি বলে, ওনাদের যদি 35 মিনিট ধরেন, তাহলে আরো 113 মিনিট থাকে বিরোধী দলের, ওনারা গড়ে 10 মিনিট করে বলবেন, সবাই একটা। যদি বলেন না 3 জন বাদ দিব, যোগ হবে। আর সরকার বলতে টাইম হল 512 মিনিট। এটা যদি সবাই আমরা বলি তাহলে 11 মিনিট করে পাবো, কিন্তু মুখ্যমন্ত্রীকে বেশি বলবেন। সেই জন্য এই টাইমটা এরকম ভাবে চিন্তা করতে হবে। আমরা যদি দেখি আমাদের কম হয়, আমরা দিয়ে দেবো মুখ্যমন্ত্রী আমাদের থেকে বেশি সময় দেবো, এটা তাহলেই 5টা পর্যন্ত শেষ। ওকে, শুধু 5টা স্যার, আমি বলছি, আপনি বলবেন, আমি বলবেন, আপনি কথা বলবেন না, আপনি ভাষণ শুরু করেন। কোনটা? না, আমি বলি, বলুন। বাজেট মাননীয় এই পরিষদের মন্ত্রী যে বললেন, আমার মনে হয় তিনি এখানেই দাঁড়িয়ে মানে যখন কি দায়িত্ব পালন করেছেন তখন তার মনে এসব চিন্তা আসেনি। বললাম বাজেটটা জানি, আমার মনে আছে। উনি আজকে জীবিত নেই, সৌমিত্র সরকার ঠিক হয়েছিলেন, পরিষ্কার বলে দিয়েছে টাইম বন্টন করা হবে, ডেমোক্রেটিক হয়ে। এই ডেমোক্রেটিক আমি বলে দিলাম, তারপরে করুন না, সব আলোচনা করুন, কোন ব্যাপারে 5টা পরে আমার বক্তব্য ভাগ করে নিন, মুশকিল আলোচনা করুন। এই জন্য তো 3 দিন কেন? বাজেট তো আমরা আলোচনা করিয়ে না, পাস করি। হ্যাঁ, বাজেট ফর ডিসকাশন, তাহলে সেই জায়গায় টাইম লিমিট থাকবে না। না, থাকবে, অবশ্যই লেজিটিমেট থাকবে, এই জন্য অনন্তকাল বলছি না, এটা আপনি যেরকম ভাবে বলে দিচ্ছেন। বলুন কত? না, আপনি বলুন না, আমি তো সিস্টেম বলবো, বলুন না আপনারা বলেছেন আমরা একটা ইয়ে সৃষ্টি করি না যে সময়ের মধ্যে, নিয়মানুসারের মধ্যে আমরা থাকতে পারি, থাকতে পারি। কেন অন্যান্য সমস্ত বিধায়করা তারা হয়রান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায় 5টার পরে? আমাকে শেষ করতে দিন প্লিজ। আমরা এজ এ ভিডিও দিলে দেখা হিসেবে আপনি 30 থেকে 25 মিনিট হবে, বাকি সব আপনাদের অপোজিশন বেস থেকে সমালোচনা হবে, কিছুটা হবে। কিন্তু না, যে সিস্টেমে বেরিয়ে না, এটা কি অনন্তকালের ব্যাপার? কি আমি 5টার পরে কেন হবে? আপনি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞবান, অনেক জায়গায় দেখলাম, শুনলে আপনারা বিশ্বাসই করবেন না। ওয়ান ডেতে বাজেট পাস, ওয়ান ডেতে আলোচনা ফিনিশ, যেতে গোয়াতে দেখলাম। গোয়াতে আমি নিজে দেখলাম, জান না, আমি দেখলাম, আমাকে বাজেট পেশের দিনে আমন্ত্রণ ছিল আমার, আমরা চুটি ওটা বাজেট দিয়ে অলরেডি কমপ্লিট ক্লিয়ার, আলোচনা করবো, কথা বলবো। এখানে আলোচনা করতে, কথা বলতে গিয়ে অন্যকে ক্রিটিসিজমের চাপা করে ফেলে যদি কিছু নেগেটিভ কথা বলতে পারে, হোক যে সময়টা ভাগ করে দিয়েছে 11 পয়েন্ট দেবো, 11 বিরোধী 11 পয়েন্ট না, 8 জন বললো না, 7.30 যোগ হবে কোন জায়গার মধ্যে। ঠিক আছে, আমি তো অন্য কিছু, ওনাদের বেশি বলুক, আমার আপত্তি নাই, আমাদের থেকে একটু বেশি বলবো। ওকে, কিন্তু আনসার্টিন টার্ম তো হওয়া উচিত। Now we'll try to conclude the session within the 5. But বলো, শুরু করো প্লিজ। বাজেটকে কনস্ট্রাকটিভলি
সত্যিকারের যাতে ত্রিপুরাজ্যের বিকাশে সেখানে আমাদের তরফ থেকে আমাদের সমস্ত অভিজ্ঞতা যতটুকু আমরা বলতে পারি আমরা এখানে বলতে পারি। আমাদের পরামর্শ শুনবেন তাদের হাজারবার বলবেন সেরকম আনলিমিটেড পিরিয়ড হবে। আপনি কেন আপনি এভাবে করছেন? আনলিমিটেড শুরু করুন। তো ঠিক আছে, শুরু করি। ওনারা 6 দিন চেয়েছিলেন, 1 সপ্তাহ চেয়েছিলেন। আর আমরা 7 দিন বাড়িয়ে দিয়েছি, এখন রেটলি বাড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, শুরু করুন। কাউন্টার যাচ্ছেন কেন? আপনি সকলে কাউন্টার দেন না, বলুন। ঠিক আছে। Nano Paramganang Speaker, Lumka sir, good afternoon. স্যার, শুরুতে এটা মাননীয় অর্থমন্ত্রী তৃতীয় বাজেট, অবশ্যই প্রথমে একটা ধন্যবাদ আমি দেব যে গত দুটো বাজেটে শুনেছি অন্তত এই বাজেটে যে এই রোগ সারাই করতে গেলে পরে রোগীদেরকে অনেক এত ট্যাবলেটও খাওয়াতে হয়, অন্তত তিনি চেষ্টা করেছেন তার উপর একটা মিষ্টির প্রলেপ দিয়ে কিভাবে ত্রিপুরার এই আগামী দিনের ইয়ের জন্য, জনগণের জন্য কিছু করা যেতে পারে চেষ্টা করছেন, অবশ্যই ধন্যবাদ। কিন্তু স্যার, অবশ্যই এটা আমরা বিরোধী বেঞ্চে আছি বলে নয়, সামগ্রিকভাবে এই রাজ্যের বিকাশ আমাদের সবারই বিকাশ, আমাদেরও দায়িত্ব। তো সেদিক থেকে এই বাজেটের যে অ্যালোকেশন বা তার যে দিশা, সেগুলো যেভাবে আমরা দেওয়া হয়েছে বা অতীতে করে এসেছি বিগত 7 বছর, সে অভিজ্ঞতা থেকে আমরা আমাদের যে কনস্ট্রাকটিভলি, পজিটিভলি আমাদের সাজেশন করে রাখবো। রিজার্ভ বেঞ্চ সেটা কতটুকু গ্রহণ করবেন এটা তাদের ব্যাপার। আশা করি তারা নিশ্চয়ই যে সিনসিয়ারলি কনসিডার করার চেষ্টা করবে। এই বাজেট আসলে শুরু করতে গিয়ে স্বাভাবিকভাবে, এটা সঙ্গতভাবে মাননীয় অর্থমন্ত্রী সারা দেশের কথা, আমাদের ইউনিয়ন বাজেটের কথা এবং গত 11 বছর ধরে দেশের অর্থনীতির কথা কিছু বলার চেষ্টা করেছি। আমিও শুরুতে এগুলো দিয়েই একটু ভূমিকা আমি করতে চাই, কেননা তার প্রকৃত চিত্র যদি বলা না হয়, দেয়া না হয়, তাহলে কেন এই সংকট আছে, কেন এই যে সীমাবদ্ধতার মধ্যে আমাদের বাজেট যেরকম প্রস্তাব করা হয়েছে এটা সেভাবে না হয়ে আরো বেশি যে জনমুখী, আরো বেশি ইনক্লুসিভ হওয়া উচিত, এ কথা বলা দরকার। স্যার, যে আমাদের দেশের সরকার দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিক চেষ্টা করছে, এতে কোনো আপত্তি নেই, এটা আমাদের সবারই। কিন্তু আমরা কি চিত্র দেখছি, যেমন এই দেশের যে রিয়েল জিডিপি গ্রোথ কনস্ট্যান্ট প্রাইস বেসিসে বেস ইয়ার যদি 2011-12 ধরা যায়, যেটা ছিল 6.4%, 2004-05 থেকে 2013-14, অর্থাৎ বর্তমান যে কেন্দ্রীয় সরকার আসার যে 10 বছর, এটা এখন দাঁড়িয়েছে 5.1%, 14-15 থেকে 2024-25 ইংরেজি কত 10 বছর। এখন যেরকম ভাবে বিকশিত ভারত করার চিন্তা ইত্যাদি বলা হচ্ছে, যদি পেস অফ গ্রোথ এটা বিগত 10 বছর নেমে যায়, স্বাভাবিকভাবেই অনেক বড় বড় প্রচার হতে পারে, রেটরিক হতে পারে,
কিন্তু বাস্তবে তার প্রতিফলন যে হচ্ছে না, এটা আমরা বহু ক্ষেত্রে দেখছি। যেমন যে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলি যেখানে এই ডেভেলপমেন্ট সিনারি তার সেক্টরাল পারফরমেন্স গুলো অত্যন্ত নৈরাশ্যজনক। যেমন সেকেন্ডারি সেক্টর, ইন্ডাস্ট্রি এবং লাইট, এটা 7.6% থেকে নেমে 5.1%। বিজনেস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র, এটা 7.3% থেকে 5.4 সেক্টর নেমে এসেছে। যার প্রভাব যে আজকে যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দেশের তার যে গ্রহণযোগ্যতা বা আমাদের শেয়ার, আমরা যতই নিজেদেরকে বলি আমরা বিশ্বগুরু হয়ে গেছি, ফার্স্টের গ্রোয়িং অর্থনীতি এটসেট্রা, এটা মোটেই না। শুধু একটা উদাহরণ আমি দিচ্ছি যে 2রা এপ্রিল 2014 বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার সময়তে তার একটু আগে $1 তার টাকায়, ভারতীয় মুদ্রায় তার মূল্য হতো 59 টাকা 65 পয়সা। 13 মার্চ 2025 তারিখে এখন যে দাঁড়িয়েছে 87 টাকা 08 পয়সা। কোথায় ছিল 59 টাকা বা 60 টাকা, এটা এখন 87 টাকা। আমি কথাটা বললাম এই কারণ যে এতে আমাদের যদি টাকার দাম এত নেমে যায়, ডলারে কিনতে গিয়ে যদি আমাদের বৈদেশিক যে এই ফরেন এক্সচেঞ্জ থেকে আমার নেমে যায়, তাহলে যে দেশের অর্থনৈতিক স্থিতি কোথায় থাকবে? এবং গত 5 মাস সময়কালে এইভাবে আমাদের টাকার দাম কমে যাওয়ার কারণে আমাদের দেশ থেকে বৈদেশিক বিনিয়োগ 1,12,000 কোটি টাকা নেমে গেছে। আমাদের দেশ থেকে বিদেশি বিনিয়োগ অন্য দেশে চলে যাচ্ছে। তো এই যে এই তথ্যগুলো আজকে সেন্টার অফ মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, IMF, আরো বহু আন্তর্জাতিক সংস্থা যেগুলো থেকে আমরা রিপোর্ট করি, আজকে তারা আমাদের দেশের অর্থনৈতিক চেহারা দেখাচ্ছে। স্যার, এই যে 2025-26 সালের যে বাজেট পেশ হলো এই কেন্দ্রে বা সেজবের মধ্যে, প্রত্যেক বাজেটের আগে একটা অর্থনৈতিক প্রতিবেদন পেশ হয়, ইকোনমিক সার্ভে রিপোর্ট। সে সার্ভে রিপোর্ট অনুযায়ী বলছে 90% অফ দি ইন্ডিয়ান পপুলেশন তারা তাদের ন্যূনতম, অর্থাৎ যেটা না কিনলে না হয় তার বাইরে অতিরিক্ত কিছু কেনার ক্ষমতা রাখছে না। এবং এমনকি নীতি আয়োগ, আমাদের প্রধানমন্ত্রীর যে খুবই আদরের বা খুবই যত্নের সংস্থা, তার সম্প্রতি প্রকাশিত রিপোর্ট 35% মহিলা তারা ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন তাদের স্বর্ণালঙ্কার ব্যাংকে বন্ধক দিয়ে। তো কি অবস্থা হলে পরে আম জনতার চেহারা হয়। কিন্তু অন্যদিকে আমরা কি দেখছি যে 2014 সালে আমাদের দেশে যতজন বিলিয়নিয়ার, $100 কোটি মালিক, একদিকে যখন দারিদ্র্য সীমার নিচে, ক্রয় ক্ষমতা নেই, এই অংশের সংখ্যা বাড়ছে, অন্যদিক থেকে যে বিলিয়নিয়ার 100 জন ছিল 2014 সালে, এটা ফরবেস ম্যাগাজিন 2024-এর রিপোর্ট অনুযায়ী এটা এখন মোর দেন 200। এটা শার্প কন্ট্রাস্ট। একদিকে বাড়ছে বিলিয়নিয়ার, আরেকদিকে বাড়ছে মিলিয়নিয়ার, অর্থাৎ সর্বস্ব পাওয়ার মানুষ। আজকে দেশের এই চেহারা, কেননা যে আমাদের অর্থনীতি ভালো চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অতি সম্প্রতি আমাদের দেশের
এই বর্তমান সরকারের সাথে বা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার এই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো বন্ধুত্ব, মাই ডিয়ার ডোনাল্ড বলে ডাকেন। আমেরিকাতে গেলে হাউডি মোডি অনুষ্ঠান হয়। দেখা গেল আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই দেশে থাকাকালীন আমাদের ভারতীয় নাগরিক এদেরকে হাতে পায়ে কোমরে বেঁধে যে মাল বহন করার ট্রেনে বুঝাই করে পাল্টে পাঠানো হয়। আমি প্রাথমিকভাবে এটা বললাম যে আমাদের এই চিত্র এ থেকে বেরিয়ে আসতে গেলে পরে যে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আমাদের যে সহযোগিতা চাই, কিন্তু আজকে দেশে যে নীতিতে অর্থনীতি চলছে সেই নীতিতে দেশ যেমন তার অর্থনীতিও বিকশিত হচ্ছে না। স্লোগান যাই থাক, আর রাজ্যগুলিও তারা যদি সেখান থেকে বেরিয়ে আসার জন্য সেই পথ অনুসরণ করে তাহলে তার রাস্তা তার গতিমুখ তাই হোক। তাতে এই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে সব ডিপার্টমেন্টের কথা বলবো না। যে সমস্ত ডিপার্টমেন্ট খুবই ইম্পর্টেন্ট, মাননীয় অর্থমন্ত্রী বহু খেটে খুঁটে তার টিম সহ সেখানে কিছু চিঠি ফোটা দেওয়ার চেষ্টা করেছেন। আমি সম্পর্কে বলতেছি যে এতে আমাদের মতো রাজ্যে বা ভারতবর্ষের অন্য রাজ্যেরও সেখানে বিকাশের সেরকম যে এই বাস্তবিক কিছু আমরা আশা করতে পারি। যেমন এগ্রি অ্যান্ড এগ্রি অ্যালাইড, আমাদের দেশকে যেমন বলা হয় আগ্রারিয়ান, আমরা আগ্রারিয়ান কেন বলি আমরা? কারণ যে স্বাধীনতার এত বছর বাদেও, স্বাধীনতার প্রাককালেও বা স্বাধীনতার এই একদম জন্মলগ্নে তখনও আমাদের দেশের জিডিপির মোর দেন 50%, প্রায় 60% এটা আসত ফ্রম দি এগ্রিকালচার। অর্থাৎ দেশের তখনকার অর্থনীতির যোগান এগ্রিকালচার থেকে বেশি ইন্ডাস্ট্রি ছিল না, সম্পদ থাকতো। আর এই এগ্রিকালচার থেকে মোর দেন 80% তাদের জীবন জীবিকা, তার উপরে ভিত্তি করেই আমাদের দেশের মানুষের দুবেলা মানে খাওয়া দাওয়া সবটা চলত। আজকে স্বাধীনতার 7.5 দশক বাদে হ্যাঁ আমরা মহাকাশে গ্রুপ পাঠিয়েছি, অনেক বিকাশ হয়েছে, তবেই কিন্তু ডিপেন্ডেন্স আপন দি প্রাইমারি সেক্টর, agrarian sector, in terms of our number of population, তখনও যা ছিল আজকে বেশি জায়গা, তখন একটু বেশি, মোর দেন 80%, এখন মোর দেন 70%। অর্থাৎ এই এগ্রিকালচার থেকে বেশিরভাগ মানুষের ভরণ পোষণ খাওয়া দাওয়া এভরিথিং সেখানে, আমাদের রাজ্য তাই। তাহলে সেই জায়গায় আমাদের রাজ্যের যে এগ্রি অ্যান্ড অ্যালাইড সেক্টর, এটা সম্পর্কে আর একটু ভালোভাবে ভাবা দরকার। রিসোর্সের যাই থাক, সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস থেকে আমরা যাই পাই, হোয়াট এভার, তার অপটিমাল ইউটিলাইজেশন এবং সেই সেক্টর থেকে যাতে শুধু ম্যাক্সিমাম রেভিনিউ না, ম্যাক্সিমাম এমপ্লয়মেন্টও জেনারেট আমরা করতে পারি, সেভাবেই ভাবা দরকার। কিন্তু এখানে কি হয়েছে সবটা বলতে গেলে স্যার আপনি আবার সময়ের কথা বলছেন, আমি সেভাবে বিস্তৃত করবো না। এখানে উল্লেখ করা হয়েছে আমাদের বাজেটে মূল যে বিষয়গুলি দিয়েছে যে পিএম কিষাণ, এই এতে কিষাণ যোজনায় 2018-19 থেকে 2,77,970 কৃষককে 842,62,65 টাকা, 6,000 টাকা বোধহয় বছরে সাহায্য করা হয়েছে। ঠিক আছে, 6,000 টাকা তাই হিসাব। কিন্তু স্যার আমি যদি এটাকে আরেক দিক থেকে দেখি, পিএম কিষাণে এই টাকা এসছে, কৃষকরা পাইনি কথা বলছি না, পেয়েছে। কিন্তু আরেক দিক থেকে সে 2018-19 বা তার আগে থেকে যখন দেশে
MGNREGA চালু ছিল, তখন সারা দেশের সাথে এই রাজ্যেও তার যে ফ্লো ছিল, রাজ্যে তার অ্যালোকেশন বা তার ফ্লো দু রকমে হয়। একটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, তার প্রায়োরিটি যদি সেদিক থেকে হয়, সে প্রায়োরিটি অনুযায়ী আসবে। আরেকটা হলো সে রাজ্যের পারফরমেন্সের দিক। দেখা যায় এখানে যদি এই MNREGAতে যদি ফ্লো কিভাবে আমাদের কমছে, একটা সময়তে 1400-1500 কোটি টাকা আসতো তখনকার সময়। আপনি যদি এটাকে এই কি বলে ইনফ্লেশন অর্থাৎ টাকার মূল্য বৃদ্ধি সবটা মিলিয়ে ধরেন, এই অঙ্কটাই প্রায় 2000 বা 500 কোটি টাকা হবে। এটা এসে গিয়ে এখন দাঁড়াচ্ছে গিয়ে 8 দুটো, অর্থাৎ 1000 বড় জোর 1100। তার মানে শুধু একটা ইয়ে থেকেই আপনার 1000 কোটির মতো আসতে কমে যাচ্ছে। আর সেই টাকাটা কোথায় খরচ হতো? যে MGNREGA, এটা মানে এটা গ্রামে খরচ করতে হবে, কারণ রুরাল হাউসহোল্ড তারাই কাজ করেন, এবং এগ্রিকালচারের এটাকে বাড়ানোর জন্য ল্যান্ড রেভিনিউ হোক বা প্ল্যান্টেশন হোক বা ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন ওই সেক্টরে কমে গিয়ে বলছেন যে আমরা এই জায়গায় দিচ্ছি। তাহলে এতে এর আগে যখন MGNREGAতে বরাদ্দ হতো, এটা ছিল প্রোডাক্টিভ, এতে 1000 কোটি টাকার মতো বেশি আসতো। এখন অনেক বছর বাদে এটা আরো বেশি হওয়ার কথা। এটা প্রোডাক্টিভ, অর্থাৎ আমাদের সম্পদ তৈরি করার জন্য এই টাকাটা খরচ হতো, গ্রামে আরো সম্পদ তৈরি হতো, কৃষকের হাতে আরো বেশি আয় যেত, গ্রামীণ বাজারে তার ফ্লো হতো, তার চেহারা অন্যরকম হতো। আজকে এই দিক থেকে এটা আমরা দেখছি এটা মানে এই ডিক্লাইন। তারপরে স্যার বলছেন যে ইয়েতে 14.14 লক্ষ, প্রায় 14.25 লক্ষ কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে রেজিস্টার করেছে। ভালো। এবং রাজ্য সরকারই তার প্রিমিয়াম মধ্যে এতে রেজিস্ট্রেশনের সংখ্যা মানে এর দিক থেকে কোনো অসুবিধা হয় না। কিন্তু হোয়াট ইজ দ্য রেট অফ দ্য ক্লেমস? সেশনগুলোতেও মাননীয় এই কৃষিমন্ত্রীকে বারবার বলছিলাম যে এই যে ফসল বীমা যোজনাতে এত কৃষক যে তাদের রেজিস্ট্রি হলো, এই গেল বিধ্বংসী বন্যা, এর আগেও হয়েছে, এতে কতজন কৃষক তার ক্লেমস পেল তার হিসাবটাও দিন। কিন্তু সেই বেলায় ডিপার্টমেন্ট ইজ টোটালি সাইড। কিন্তু বীমা কোম্পানি, বিশেষভাবে প্রাইভেট কোম্পানি প্রিমিয়াম হিসাবে কোটি কোটি টাকা নিয়ে গেল, সেন্টার থেকেও স্টেট থেকেও, বাট এই ফার্মার্স এরা পেল না। সে অর্থ আসতে পরে আমাদের কৃষিতে বিনিয়োগ হতো, এটা আসলো না। তারপর শুধু একটা না, এরকম আরো বেশ কয়েকটা দেখলাম যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে মুখ্যমন্ত্রীর নামে একটা যোজনা ঘোষণা করে, মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা। আর মুখ্যমন্ত্রীর নামে যদি গোটা বাজেটটাই সেভাবেই পরে যদি আরো বেশি এই ক্ষেত্রে বহুমুখী সুবিধা দেওয়া হয়, আপত্তি থাকার কথা না। কিন্তু এই টোকেনিজমে কি লাভ হবে? এটা তো ওয়ান কাইন্ড অফ মিসইউজ, ডাইভার্সন। এরকম ভাবে শুধু এগ্রিকালচারে না, আরো বহু ক্ষেত্রে এগুলো ঘটনা হচ্ছে। তারপর তার অ্যালাইড ফিশারিজ এবং আমি এখানে বেশি বলবো না, একটাই বলবো। এর আগেও সম্ভবত গেল এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি তুলেছিলাম, আমাদের রাজ্যে ফিশ ব্রিডিং এর জন্য বা ফিশরিকালচারের জন্য ছোট ছোট সমস্ত জলাশয়, সবচেয়ে বড় জলাশয় হলো আমাদের দম্বুর যে জলাশয়।
ওটা একটা প্রাইভেট কোম্পানির কাছে লিজ আউট হয়ে গেল বেশ কয়েক বছরের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি ফিশারি মিনিস্টারকে, তিনি সমুদ্র পরদিন না তারপর দিন জবাব দিয়েছেন। আমি খবর নিয়েছি, বলছি যে এটা যেহেতু এডিসি কে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে, এডিসি এই বিশাখাপত্তনমের কোন একটা কোম্পানির সাথে করে তাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এডিসি also ours and state also ADCs. এডিসি কাজটা করেছে, এটা কোনো অন্যায় কিছু না। এত বড় জলাশয়, এত বড় তার পোটেনশিয়াল, এটা কি শর্তে কিভাবে ওখানে গেলে কৃষকরা শোনা যায় যে না, সেখানে যে কোম্পানিটা নানাভাবে তাদের উপরে প্রতিবন্ধকতা তৈরি করছে। তো এই জায়গাতে এগ্রিকালচার বা রাজ্যের তার কোনো ভূমিকা থাকবে না। আমি সত্তরের কথা বলছি না, এডিসি কে সহযোগিতা করার জন্য এরকম একটা বিশাল একটা দিক হতে পারে, চলে গেল, ফিশারি ডিপার্টমেন্ট জানলই না। কাজেই বিষয়গুলো আমি বলছি দেখার জন্য আবারও, কেননা তাহলে আমাদের যে এই মৎস্য উৎপাদনে সরবরাহতা হওয়া, অবশ্যই অন্য উদ্যোগ সেখানে নেওয়া দরকার। আমাদের বহু জলাশয় এখনো আছে, ঠিক সেরকম অপটিমালি আমরা হারভেস্ট করতে পারছি না, করা দরকার। কিন্তু পাশাপাশি এটাকে কিভাবে দেখলে তো হবে। স্যার, যে গ্রোথ বা ডেভেলপমেন্ট, বিকাশ যে কোনো দেশের বা রাজ্যে শুধু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিলাম, এটা দিয়ে সাফাইস করে না। ইনক্লুসিভ গ্রোথ যদি হয়, ইনফ্রাস্ট্রাকচারালি, সোশ্যালি, কালচারালি, from all aspects, human resource development ইত্যাদি সবটা মিলিয়ে। তো সেই ক্ষেত্রে এডুকেশন, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হায়ার এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন সবটা ইম্পর্টেন্ট। এবং আমাদের দেশ আজকে আমরা কেন পিছিয়ে পড়ছি, এটা বড় বড় পণ্ডিতরা বিভিন্ন কালাম লেখেন, তারা বলছেন যেন আমাদের সিলেবাস গুলোই এমন ভাবে তৈরি হচ্ছে, এটা জব ওরিয়েন্টেড না, শুধু ডিগ্রি ওরিয়েন্টেড। ডিগ্রি এর বাজারে জামাই লেখাপড়া কত আছে, কি কি ডিগ্রি আছে, একটা সময়ের প্রয়োজন ছিল, কিন্তু এই ডিগ্রি দিয়ে কোনো কাজ পাওয়া যায় না। সরকারি কাজ তো পাওয়া যায়ই না, বেসরকারি কাজও পাওয়া যায় না। আজকে এই যে মাল্টিটাস্কিং কি জানি একটা শব্দ হয়েছে, একটা পাসপোর্টের চাকরি, এই জিয়ার বাটিনা এর মাধ্যমে রিক্রুট করা হয়, কিছু লোক অফারও পেয়েছে। কি দেখেছি আমরা, পোস্ট মাল্টিটাস্কিং রিকমেন্ড পিএস থেকে জানি যে পোস্ট গ্রাজুয়েট ছেলে মেয়ে এলএলবি, এমটেক করা, পিএইচডি, এটাকে বাধ্য হচ্ছে গিয়ে গ্রুপটি মাল্টিটাস্কিং নাম দিলে তো আর বেতন আর সন্ধান ধরে না। কি কারণ? এটাই তো সবচেয়ে চেহারা হলো যে স্ট্যাগনেশনের চেহারা কোন জায়গায়। এমটেক ছেলে, এলএলবি পাস করা ছেলে মেয়ে, পিএইচডি করা, মাল্টিটাস্কিং জবের জন্য পরীক্ষা দিচ্ছে। কেউ কেউ গিয়ে হতাশাগ্রস্ত হয়ে আবার চাকরি যাচ্ছে না। তার কারণটা হলো যে আমরা ঠিক সেরকম ভাবে আমাদের এই হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার জন্য সেই ট্রেনিং এর অভাব। তাহলে সেই জায়গাতে টোকেনিজমের কিছু হবে। আমি এডুকেশন ডিপার্টমেন্টের যে এই বাজেট প্রস্তাব দেখলাম, যেটা কোচিং সেন্টার, ঠিক আছে, কোচিং সেন্টার দরকার। কোচিং সেন্টার এখন বিরাট আইএস কোচিং, আইপিএস কোচিং, সিএস কোচিং, এমনকি নানা দরকার আছে। এটা ইন এডিশন হতে পারে,
কিন্তু বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল তার গাইড করার জন্য তার যদি সে টিচারই না থাকে, তাহলে সেই জায়গায় আমি নতুন নতুন নাম দিয়ে বা কিছু প্রাইভেট সংস্থাকে আমন্ত্রণ জানিয়ে ভালো ভালো সব দিয়ে নাম বসিয়ে ইউনিভার্সিটি খুলে যেতে পারি। এবং এবারের প্রস্তাব হয়েছে ওমেন্স কলেজকে ওমেন ইউনিভার্সিটি করার জন্য, টেকনিক্যাল টেকনিক্যাল ইউনিভার্সিটি করার জন্য। আমি স্বাগত জানিয়েই বলছি। তো ওরাকে যদি তার ফাউন্ডেশনটাকে যদি শক্ত করার জন্য আমরা চেষ্টা না করি, তাহলে কি হবে? আবার সেই ডিগ্রি নিয়ে কিছু লোক বেরোবে, কাজে লাগবে না, এরাই হতাশাগ্রস্ত হয়ে ভাগগ্রস্ত হবে, নানা ধরনের কাজে লিপ্ত হবে। এবং সেই জায়গাতে সরকারেরই দেয়া যেটা তথ্য আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরগুলো দেখেন, কাইন্ডলি একটু শুনে রাখার জন্য বলবো যে এখন গভর্নমেন্ট যে উডাইস নামে জেলা ভিত্তিক বিভিন্ন সেক্টর, সরকারি হোক বা বেসরকারি হোক, তার কত অংশগ্রহণ আছে। সরকারি স্কুল, বেসরকারি স্কুল, প্রাইভেট স্কুল, রিকগনাইজ স্কুল, সবগুলোতে কত টিচার আছে তার হিসাব বিকাশ এই উডাইস থেকে পাওয়া যায় তাদের হোয়াটসঅ্যাপ। দেখে এটা তো এক ধরনের কি, এটা কসমেটিক, ওই মানে কি বলে সাধারণ স্নো পাউডার দিয়ে একটু খানিকের জন্য বাইরের সৌন্দর্য দেখানো, এতে কি সে মানুষটা প্রকৃতি হবে সুন্দর হবে? তার সে সৌন্দর্য থাকবে? আমি বলবো খুব বিনয়ের সাথে, প্লিজ
এগুলো তো দেখুন। ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস, আমি আগের অধিবেশনেও, আপনি বলুন, আপনি রিপ্লাই বলুন। আপনি বলছেন বেস এডুকেশন, ভালো বলেছেন, বেস এডুকেশনের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনার অবগতির জন্য জানাচ্ছি, প্রি প্রাইমারি স্কুল ছিল 9টা, এখন করেছে 180টা প্রি প্রাইমারি, যেটা ছিল না, এটাকে বেস, সেজন্য নিচে যেমন থাকতে হবে উপরেও থাকতে হবে। আপনি আমার সেটা না, নোট করুন, এটা অর্ডার হয় না। না কে বলছেন? আরে তাহলে তো আপনি বলছেন তো বেসিক এডুকেশন উপরে গুরুত্ব দিচ্ছি না, আপনি বলছেন দিন। আমি সেই জন্য বলছি বেসিক এডুকেশন উপরে গুরুত্ব দিচ্ছি না, আপনি একতরফা বলবেন যে হতে পারে না। স্যার এগুলো ডিস্টার্ব করলে তো না, কিছু ডিস্টার্ব না, আপনাকে পিসফুলি করছি স্যার, ডিস্টার্ব না। তারপর ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টসে আমি আগের অধিবেশনগুলোতেও একটা উদ্যোগকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি, এবারও রেখেছেন যে ওপেন জিমনাসিয়াম। ইয়েস, আরো 50 টাকা করে করবেন, ভালো, গুড। আর অন্যদিকে আমি যাচ্ছি না, শুধু একটা জায়গাতে আমি আপত্তি জানাচ্ছি, স্যার এটা ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টে দেখা দরকার। আমি দীর্ঘদিন ছিলাম এই ডিপার্টমেন্ট একটা, কাজে এর সাথে আমার মানে খুবই ইনভলভমেন্ট। সিনথেটিক কোথাও ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইয়েতে সিনথেটিক গ্রাউন্ডে কম্পিটিটিভ খেলা হয় না, তোলার প্রশ্নই না, এটা হয়ই না। এটা আপনি বডি ফিট রাখার জন্য ঠিক আছে, এগুলি করুন, আপত্তি নেই। তাহলে আমাদের রাজ্য থেকে কখনোই আমরা সেই লেভেলের ফুটবলার পাবো না, অ্যাথলেট পাবো না। কাজে আমি বলুন, আমি আপনার রিপ্লাই আপনি বলুন, স্যার এটা দেখা দরকার, এগুলি ঠিক হচ্ছে। দেন স্যার, যে বাজেটে, বাজেটে যে কোনো গভর্নমেন্টই আসুক, তারা নতুন নতুন স্কিম চালু করবেন, ইনোভেটিভ আইডিয়া তুলবেন, যে কোনো গভর্নমেন্টই আসুক, তারা আমরাও সেই স্কিম চালু করবেন, কিন্তু তার সাথে শুধু অপোজিশন বেঞ্চ না, আমরাও চাই, কিন্তু তার সাথে শুধু অপোজিশন বেঞ্চ না, যে সেই রাজ্যের গোটা নাগরিক সমাজ তারা চান কোন একটা গভর্নমেন্ট যে সমস্ত আইকনিক প্রতিশ্রুতিগুলো দিয়ে তারা ক্ষমতা দখল করেছে। আজকে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারের বাজেট হলেও 18 সালে এই গভর্নমেন্ট আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা দখল করেছেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন, তার ইমপ্লিমেন্টেশন কবে হবে মানুষ বাকি, মানুষ জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, আপনি বিরক্তি হলে রাগ করলে চলবে। এখানে সব ক্ষেত্রে বলছি, তো আমি যেহেতু ডিপার্টমেন্ট হিসেবে বলছি, আমি এখন বলছি, আপনারা বলেছেন আপনারা এইমস খুলবেন, এর আগে 5 বছর বলা হয়েছে এইমস এর জন্য টাকা দেওয়া হয়েছে, 100 কোটি টাকা চলেও এসছে এই হাউসে তখনকার ফাইন্যান্স মিনিস্টার বলেছেন, হোয়ার দ্যাট মানি? আপনারা বলছেন যে না, আন্দোলন করতে হয় না। দেখলাম কদিন আগে আমাদের মাননীয় সাংসদরা দিল্লিতে গেছেন দাবি চাইতে, যাই হোক দিতে হবে, এটা হওয়ার কিছু না, কিন্তু হোয়ার দ্যাট ইজ। এবং শুধু তা নয়, আপনাদের 2018 যে ইশতেহারে বলা আছে ধলাই জেলাতে একটা মেডিকেল কলেজ হবে, 5 বছর তো অতীত হয়ে গেল, লোকসভারও 5 বছর টার্ম শেষ হয়ে গেল। তারপর পশ্চিম ত্রিপুরার মাননীয় সাংসদ মন্ত্রীও হবেন, উদয়পুরে ঘোষণা করলেন উদয়পুরে একটা মেডিকেল কলেজ হবে। কোথায়? আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হলো, তৎকালীন সাংসদ আমবাসা গিয়ে একেবারে ডিএম এসডিএম সবাইকে নিয়ে বলে বলে জায়গা খুঁজছে, জায়গা দেখছে, পত্রিকা বেরো হলো। কোথায়? আপনাদের কি বাজেট খাতার উল্লেখ নেই, এইমস এর উল্লেখ নেই, আমবাসার মেডিকেল কলেজের উল্লেখ নেই, উদয়পুরে মেডিকেল কলেজের উল্লেখ নেই।
কাজে মাঝে মধ্যে দেখা যায় যে আপনারা বলেন যে না ত্রিপুরা রাজ্যকে একটা হেলথ হাব করে তোলা হবে। হেলথ হাব তো ওই 6 মাসে 9 মাসে হায়দ্রাবাদ থেকে, বেঙ্গালুর থেকে, চেন্নাই থেকে দু একজন বড় বড় এক্সপার্ট একে দিয়ে একটা কিডনি, একটা হার্ট ট্রান্সপ্লান্টেশন করিয়ে দিয়ে হাব হয় না। আজকে কি আরে আপনাদের এখানেই তো আছে, গত 2টো ট্রান্সপ্লান্ট হয়েছে। কাজে সেই জায়গাতে স্যার আমি বলবো যে জনস্বাস্থ্য মানে শুধু একদম সুপার স্পেশালিটি অবশ্যই দরকার, সুপার স্পেশালিটি নয়, একদম গ্রাস রুট থেকে জনস্বাস্থ্যকে কিভাবে আরো হেলদি, আরো বেশি অ্যাক্সেসিভ এটা করার জন্য ঠিক সেরকম ভাবে তাকে দেওয়া। এবার কন্ট্রোল করুন। কারণ বলে যাচ্ছি কি বলছেন আপনি, কি বলছেন আপনি? আমি যেটা বলছি হয় না এইভাবে। কেন বলছেন না? বাংলা বুঝেন না? বাংলা বুঝি, ভালোই বুঝি। তাহলে কেন অপোজিশন ইয়েতে বলবে? এটাই নিয়ম, এটাই কনভেনশন। আনলিমিটেড পিরিয়ড না, এটাই হয়েছে। আপনি যখন এখানে ছিলেন গত শুক্রবার এখানে একটা ইয়ে ছিল, প্রাইভেট রেজলিউশন ছিল। আপনারা তার 2টি শব্দ শুনেই তেলে গোলে জল উঠছে, কথা বলতে দিলেন না। কি বলছেন? সেটাও আপনাদের এই নির্বাচনী প্রতিশ্রুতি যে আপনারা ভীষণ দোকানে বলেছেন আপনাদের দেশের বড় বড় যারা বাজেটের মধ্যে, তাই তো বলছি, বাজেটের মধ্যে বলছি আমি। না বাজেটের মধ্যে তখন চীন, জাপান আসতে পারে, আর এখানে আসবে না, ভারত আসবে না। আমি ভারতের বাইরে, আমরা কোথায় চীন, জাপান এসছে? আরে আপনি কার পোষণে শুনেছেন? তখন আপনি না শুনলে তো হবে না। তো তখন যে বলেছেন আপনারা প্রথম মন্ত্রিসভাতে 200 ম্যান্ডেজ 340 টাকা পড়বে, প্রথম মন্ত্রিসভাতে। সে ভিডিও ক্লিপ গুলো আপনাদের দেওয়া দিনগুলো আছে। তো আজকে ঘটনা কি? আজকে আমার এটা মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্টের ওয়েবসাইট থেকে নেওয়া, যেখানে একটা সময়েতে বরাদ্দ এবং ম্যান্ডেজ 94 দিন, 80 দিন, 75 দিন, 72 দিন ছিল আপনাদের সময়তে। এখন এসে এটা 60, 63, 59 এবং ম্যান্ডেসের ক্ষেত্রেও যেখানে এক সময়তে 5 কোটির উপরে হতো, এখন নেমে গিয়ে 18-19-এ 2 কোটি 53 লাখ, 2 কোটি 89 লাখ। স্যার এখনো অনেক। না আমি পারবো না, আপনি কথা বলছেন না, এটা বলতে তো হবে না, আপনি ফোর্স করবেন না। না হয়ে গেছে। আচ্ছা অপোজিশন না, তাকে সময় দিতে হয়, ডিসিসি কনভেনশন। আমরাও তো এখানে ছিলাম না, আপনি এখানে থেকে কথা বলেছেন। আমি 5 মিনিট আপনাকে এক ঘন্টা দিতে হবে, 1 ঘন্টা কমসে কম না দেবো না আপনাকে। 1 ঘন্টা না, 1 ঘন্টা দিতে হবে, চলতে দেবো না আমরা। পারবেন না করতে, আমি 5 মিনিট চাপ দিলাম আপনাকে। না কম হচ্ছে না। আরে আপনার হুঁশিয়ারি চলবে সপ্তাহে, অনলি 5 মিনিট চালিয়ে স্যার। তো সেদিক থেকে আজকে আপনাদের কোথায়, কেন আজকে এই এলাকাতে করার জন্য, এবং সেগুলো কিভাবে হচ্ছে? জেসিবি দিয়ে, মেশিন দিয়ে, কাজ না করিয়ে। আর যার চেহারা আজকে বিভিন্ন জায়গাতে ব্লকে তালা করছে, নানা জায়গাতে বিক্ষোভ হচ্ছে, আজকে কোন জায়গায় নিয়ে গেছে? স্যার আপনারা বলছেন যে পঞ্চায়েতে নাকি বহু পুরস্কার। আমি শুধু একটা উদাহরণ দেব। দক্ষিণ ত্রিপুরার রূপাইশ্বরী ব্লকের দক্ষিণ মনোবঙ্কুল নাকি বেস্ট উমেন মহিলা পরিচালিত পঞ্চায়েত। আরে গত 5 বছর ভিলেজ কমিটি
নির্বাচনই হলো না, নির্বাচিত কমিটি নেই, আর উমেন পরিচালিত পঞ্চায়েত প্রথম পুরস্কার পেয়ে গেল ন্যাশনাল লেভেলে। তাহলে বাকি পুরস্কারগুলো কিভাবে হতে পারে? এটা না, সবটাই এটাই তো সন্দেহ জায়গায়, যেখানে নির্বাচিত পঞ্চায়েত থেকে 5 বছর হয় না, আর সে জায়গাতে বেস্ট উমেন পঞ্চায়েত পেয়ে গেল। তো বাকি পুরস্কারগুলো সম্পর্কেও যে কি হতে পারে আজকে এটা পরিষ্কার বোঝা যায়। স্যার আজকে যে এই যে জব, আপনারা জব সম্পর্কে বলছেন যে আপনাদের যে প্রতিশ্রুতি ছিল সে 18তে প্রথম বছরে 50,000 চাকরি, তারপরে দেবেন। আজকে স্যার আপনাদের বাজেট এট এ গ্ল্যান্স 2018-19 এই গভর্নমেন্ট আসার পর যে প্রথম যে বাজেট পেশ করা হয়েছে, সেই সময়তে যতজন হয়েছে আজকের দাঁড়িয়ে দেখলে পরে তখন থেকে প্রায় 20,000 সেখানে এই কর্মচারী সেখানে কমে গেছে সব লেভেলে। স্যার এই জায়গায় এই বাজেটে এই কর্মসংস্থান সম্পর্কে সেখানে কোনো রকমের উল্লেখ সেখানে নেই, কোন চেষ্টা সেখানে নেই। তো এই জায়গাতে আমরা কিভাবে বলি যে আপনারা যে এই যে স্যার 1 জানুয়ারি 2018 ইংরেজিতে আপনারা যে তথ্য দিয়েছেন, তখন যে নিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা 1,13,852, অনিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা 40,368, অল টুগেদার 1,58,220, দ্যাট ইজ 1 জানুয়ারি 2018। আজকে এই যে তথ্য দেওয়া হলো এখানে 1 জানুয়ারি 2025, মানে অর্থাৎ এই জানুয়ারি মাসে, যে নিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা কত? 1,02,372, আর অনিয়মিত দেখানো হয়েছে 40,779, তার মধ্যে আছে কন্ট্রাক্ট, আউটসোর্স, এগুলো তো সেরকম ভাবে পেরোল থেকে না, কন্ট্রাক্টর থেকে পয়সা সেখানে নেই। তার মানে কি পার্মানেন্ট কি ইরেগুলার সমস্ত ক্ষেত্রে আজকে তারা ডিপ্রাইভ হচ্ছে, যার কারণে এই ত্রিপুরা থেকে বহু মাইগ্রেন্ট লেবার যাচ্ছে ত্রিপুরাজ্যের বাইরে, এবং এই বেঙ্গালুর, হায়দ্রাবাদ, অন্য জায়গায় গিয়ে অপরিচিত জায়গায় সেখানকার ভাষা, খানা, সংস্কৃতি মেলে না, ঠিক মতো কি বলে মজুরি পায় না, নানা ধরনের সংকট নিয়ে তারা ফিরছে। অথচ স্যার দেখুন এই সময়তে যে আপনারা বাজেটে দেখলেন যে রিটায়ার্ড কর্মচারীর সংখ্যা দেওয়া হয়েছে 18-19-এ 3,828, 2018-19 থেকে শুরু করে আজকে 2025-26-এ যে লেটেস্ট দিয়েছেন 4,737, অল টুগেদার আপনাদের এই 7 বছরে 35,853 জন সরকারি কর্মচারী তারা রিটায়ার্ড হয়েছেন। আর আপনারা নিয়োগ করেছেন কত জন? 13,000 সামথিং। কোথায় আপনাদের 50,000, কোথায় আপনাদের লাখ লাখ, কোথায় আপনাদের মিসকলে চাকরি? এইভাবে আজকে এবার শেষ করতে হবে। 55 মিনিট হয়ে গেছে, এবার শেষ করতে হবে স্যার। না আন্দাজ ঠিক আছে, 10টা মিনিট নেব, 10 মিনিট প্লিজ, 10 মিনিট। হ্যাঁ, আরে অন্যরা বলবেন না? হ্যাঁ, শাওল কি কইলেন? স্যার একটা কাজ করে, একজনও বলেন না, উনি যে বলছে বিরোধীদের দরকার, পুরাটা চাই, পুরো দিয়ে কি স্টকে আছে স্যার, প্লিজ স্যার, বলে স্টক আছে, স্টকটা ঠিক হয়ে গেছেন স্যার। হ্যাঁ, অসত্য কথা স্টক কত আছে একটু দেখি। ঠিক আছে স্যার, ওরা একজন বলে এই যে
ত্রিপুরার যে শিক্ষক কর্মচারী যে ঠকানো হচ্ছে সেদিন বলছেন 10% আপনারা দিয়ে অল টুগেদার, যেখানে 53% আপনারা 3% দিয়ে 55 মিনিট বলেছেন, এখনো বলা শেষ হয়নি। 33%। আর 55 মিনিট বলেছে। স্যার আমার কাছে বলি আছে, স্যার আমার কাছে বলি আছে, স্যার আমার কাছে বলি আছে, আপনার কাছে বলি আছে, আমার কাছে বলি আছে স্যার। হ্যাঁ, কিছু সময় এবার কেসে স্যার আমার কাছে বলি স্যার এইটা করি স্যার যারা এই করি প্লিজ আমি সহযোগিতা করি স্যার। আমার কাছে বলে আছে স্যার। স্যার আমি তো স্যার সংসদীয় দলের মন্ত্রী, আমাদের বিজেপি বেঞ্চে যারা আছে একজন পুরো টাইম দিয়ে প্লিজ। এটা হয় না স্যার একটু দিন, আমি দেখি তাহলে স্টকটা আর্থিক সময় তো ডিস্টার্বই করলেন না। আমি 5 মিনিট প্লিজ স্যার একটা দিন তো দেখান ওনাকে বৃষ্টি স্যার স্যার শুনুন, সব কি আছে ওনার সব পেটিয়ে জানেন কোন প্রশ্ন কেন বলছি স্যার, কেন বলছি জানেন? উনি বলছেন পঞ্চায়েতের কথা। আপনি জানেন আমি কিসের জন্য পুরস্কার পেয়েছে? ঠিক আছে, জানেন কিসের জন্য পুরস্কার পেয়েছে? আরে ঠিক আছে, কিছু জানেন না। পুরস্কার পেয়েছে গভর্নমেন্ট ফ্রেন্ডলি পঞ্চায়েত। আপনি একটা ছেলে একটা পঞ্চায়েত নেই, পঞ্চায়েত কি করে হলো? আইডিয়া নেই আপনার, কি করে হলো? আইডিয়া নেই ঠিক আপনার। আছে, ওকে লাগে দেন পুরো টাইম স্যার, বুঝলাম না একদম পুরো টাইম দিয়ে দেন স্যার কতক্ষণ বলছে। যতক্ষণ ইচ্ছা। স্যার এই যে বিয়ে সম্পর্কে বলছেন, আপনার টাইম দিনা বলছে, টাইম দিন না। বিয়ে সম্পর্কে বলছেন, বললাম আপনাকে বলছেন, হ্যাঁ নির্মল কত মিনিট রয়েছে আপনি গরিব দিকে তাকান কেন? আরে গরিব দিকে তাকান কেন? গরিব দিকে কত মিনিট রয়েছে? হ্যাঁ 43 মিনিট। প্লিজ আপনি আর 5 মিনিট 55 তো দেবেন, তাহলে আপনি 55 তো বলছেন। আর আমাকে আর 5 মিনিট পরে মাইক অফ হবে। আপনার 5 মিনিট মাইক আপনি সহজে ডিস্টার্ব করলেন, আপনার 5 মিনিট মাইক করলেন, আমি বলছি আমি 3টে কুড়িতে আপনার মাইক আপনি সহায়তা ডিস্টার্ব করলেন, সময় দেবেন না আমাকে, ইউনিট টাইম দেবেন না। আপনি আর 5 মিনিট পারবেন। স্যার এই জায়গায় দেখুন স্যার, এই ডিএর ক্ষেত্রে যে কর্মচারী কিভাবে ঠকাচ্ছে, আমাদের উত্তর পূর্বাঞ্চলেই যেখানে যে অরুণাচল প্রদেশ এবং আসাম তারা 53% পাচ্ছে, সিকিম 50%, মেঘালয় 46%, মিজোরাম 40%, আর লয়েস্ট ত্রিপুরা। সেই জায়গায় যে আপনারা একজন কর্মচারী কিভাবে ঠকাচ্ছেন। This leads to salary deprivation of rupees 3,200 to 10,470 per month for a group D employee, 3600 থেকে 19,300 গ্রুপ সি এমপ্লয়ীদের, 4,280 থেকে আন্ডার গ্রাজুয়েট টিচার তাদেরকে মিনিমাম 5,460 টাকা করে, এবং যে গ্রাজুয়েট টিচার তাদেরকে 7,500 থেকে প্রায় 26,600 টাকা করে আপনারা ঢোকাচ্ছেন। অ্যাকর্ডিংলি যে গ্রুপ ডি এমপ্লয়িজ তাদের ক্ষেত্রে দিয়ে, তো এইভাবে পূজা মিল দিয়ে যতই সুগার মানে কোট ডাল এতে হবে। তারপরে স্যার আপনাদের এই যে এই সরকার সময়েতে ভালো ভালো নাম দিয়ে জল জীবন মিশন, হ্যাঁ খরচ হয়েছে 3,200 কোটি টাকা। একটু আপত্তি আছে আমাদের? আপত্তি নেই, আপত্তি হলো সেদিন কুমাংবাড়ি ব্লকে একজন ট্রাইবেল মহিলা বলছে 200 টাকা এক কলস জল কিনতে হচ্ছে। ট্রাইবেলের কথা বলে না সেদিন জাম্পে হেলে গেছে 1,000 লিটারের সিনট্যাক্স 1,000 টাকা কিনতে হচ্ছে। ঘরে গিয়ে পাইপ গেছে, জল নেই। যেখানে 1,000 মিটার পাইপ হওয়ার কথা বিদ্যুৎ, এখানে 500 মিটার দিয়ে আপনাদের গুজরাটি বন্ধুরা নিয়ে গেছে। হয়েছে প্লিজ আর 1 মিনিট বলতে পারেন, আমি আর 1 মিনিট পরে কিন্তু বললাম মাইক বন্ধ করে দিতে। চলতে পারে স্যার। স্যার আরেকটা হলো এই যে আপনারা বলছেন যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ছে, আপনি শেষই করবেন না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ছে। এইভাবে যদি ডিস্টার্ব করেন তাহলে তো আপনারা ব্যাংকিং হচ্ছেন। আর 1 মিনিট পরে মাইক অফ করে দেবো। না 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 আপনি ব্যান করে দিন, ভালো হবে, আপনি ব্যান করে দিন।
আপনার কাছে করি না, এইটা ঘড়ি সবার ভাই ভাই অনেক জানা পিতা বারবার না 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 কোন নিয়ম নীতি শৃঙ্খলা কিছু না। আরে চিল্লাই না নয়ন বাবু। নেক্সট বক্তা রঞ্জিত দাস। টেবিল কামরা। আরে টেবিল কামরা বেয়াদবি করছে। অসমনীয় কিছু করবেন না, অসমনীয় কিছু করবেন না। মানে অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয় তুমি আসবে না স্যার। টেবিল কামরায় অসমনীয় আমরা বারবার হচ্ছে চাই না, অসমনীয় করলে ক্ষমা হবে না। কেন্দ্র পরিবর্তন তো না, একদম অসমনীয় না, অসমনীয় না। এটা বিধানসভা, টেবিল কামরা নয়, টেবিল কামরা এখানে মস্তানি লিখে দিল। খাবেন না অভদ্রতা, টেবিল কামরাবে অসমনীয় কিছু করবেন না, অসমনীয়, টেবিল কামরাবে না। অসমনীয়, টেবিল কামড়ে অসমনীয় না স্যার 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 আমাদের ট্রেজারি আমি মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতি নিয়ে বলছি আমাদের ট্রেজারি বলবেন পুরোটাই আজকের দিন বলো শুধু উনি যখন টায়ার্ড হবে উনি নিজে বলুন আমার বক্তব্য শেষ। বলুন কিন্তু অসমীয়া আচরণ করলে উচিত জবাব কিভাবে দিতে অন্য বিধানসভা যদি অসমীয়া আচরণ করে তার জন্য উপযুক্ত শিক্ষা কি করতে হয় উন্নয়ন অসভ্যতা এগুলো চলবে না, অসমীয় কোনো কাজ চলবে না এখানে। এটা মেলা মানে চান অসমীয় কাজ করতে একদিন দুদিন 3 দিন অসমীয় কাজ করলে না মেলা মানে করুন একদম চুপ। মেলার মাঠে একদম মেলা মাঠে একদম মেলার মাঠে ঢুকিয়ে রাখবো, মেলার মাঠে ঢুকিয়ে রাখবো আমি করে আপনি কি বলবেন? আপনি বলবেন? বলুন বন্ধ করুন। আপনি হাউস করতে বলুন, আপনি সিদ্ধান্ত হবে না। আপনি বলুন। ঠিক আছে, হাউস তো সম্মতি দিয়ে দিল, আপনি বলতে থাকেন আনকি মানলে আর বলতে থাকুন স্যার আমি যেটা বলতে চাইছি যে এবারের বাজেট প্রস্তাবে 32,423 কোটি তাও ঘাটতি বাজেট, হ্যাঁ ঘাটতি বাজেট হতেই পারে, ঘাটতি বাজেট হওয়াটা কোনো অপরাধ। এবং এখানে যে ইনক্রিজ দেখানো হয়েছে 16.61%। কি হিসাবে? যে গত বছরের বিগ হিসাব করে, কিন্তু অ্যাকচুয়ালি হিসাব করতে হবে রিভাইজ এস্টিমেট এবার 2024-25-এর একটু আগে যে অ্যাপ্রোপ্রিয়েশন হয়ে গেল, আপনি যদি সেটাকে ধরেন তার সাথে যদি অ্যাড করেন ইনফ্লেশন, তাহলে বাজেট গেল বছর থেকে মাত্র 7.02% পড়ছে। আমি কথাটা বলছি কেন, কদিন আগে আবার জানি না পরিষদীয় মন্ত্রী আবার তেলেগুলো জন উঠবেন কিনা, তিনি পত্রিকাতে দিচ্ছেন একদম যে বাম জমানাকে তখন টাকাই বাড়েনি, কিছুই হয়নি। আমি হিসাব দিচ্ছি, তিনি বলেছেন 1963 থেকে যে পারেনি। স্যার 1963 থেকে আমি আসছি, সবটা বলবো না, অনেক সময় লাগবে। হ্যাঁ ঠিক আছে, শুনুন প্লিজ শুনুন। আজকে ছাড়বো না, ঠিক আছে, আজকে ছাড়ছি না, ঠিক শুনুন, আজকে ছাড়ছি না আপনাকে, আজকে ছাড়ছি না আপনাকে, আজকে ছাড়ছি, আজকে ছাড়বো না।
9,476 কোটি। তার পরের বছরেই যে 14,030 কোটি। আমি এসে তার এর দিকে আসছি, আমি শেষের দিকে এসে 2011 সেখানে, যেখানে 2011 থেকে 12তে লেফট আমলে 42.80% বেড়েছে। তারপর এতে 2013 এসে 15.97 বেড়েছে। 2014 এসে 31.68% বেড়েছে। Whereas from 2021 to 2022 কত বেড়েছে? অনলি 6.17%। পরের বছরে 2023 5.92। গেল বছর এই যে আরই হলো, এটা কিন্তু বেসে ধরা যায় 4.3%। কিন্তু সেই জায়গায় স্যার যদি সিএজি রিপোর্ট দেখা যায়, এই যে 4.3% বাড়ুক, 7.4% বাড়ুক, যাই বাড়ুক, সেখানে এসজি রিপোর্টে যে দিস গভর্নমেন্ট দে ফেল টু ইনকার দি এক্সপেন্ডিচার, তারা বলছে যে 2018-19 থেকে 2022-23 সাল যেখানে মোট বাজেট হয়েছে, এই হাউস পাস করেছে 1,16,523 কোটি, 8 লক্ষ কিন্তু খরচ করতে পেরেছে 85,048 কোটি 99 লক্ষ, অর্থাৎ 31,484 কোটি 89 লক্ষ খরচ হয়নি। তাহলে আপনি মাননীয় অর্থমন্ত্রী যতই ভালো ভালো মিষ্টি মিষ্টি শব্দ শোনা থাকে, অ্যাকচুয়ালি ইন রিয়েল টার্ম এটা আমাদের সম্পদ তৈরি করছে না। এ রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না। আমি কর্মচারীর বেলায় কি নতুন পোস্ট ক্রিয়েশন, তার ফিলিং আপ দিয়ে এটা মিলিয়ে বললাম, এবং এই ক্ষেত্রে তো সম্পদের ক্ষেত্রে তো তবে সেই কারণে যখন মানুষ, ত্রিপুরা মানুষ দেখছে, বিচক্ষণ মানুষ, যে তার উপকারটা কে জনগণের কাছে যাচ্ছে না, আপনাদেরকে ওই সুশাসনের নামে এভাবে দেখানোর জন্য সরকারের জনগণের কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছে। কোটি কোটি টাকার ফ্ল্যাক্স ছাপাচ্ছেন। ওই বাইরের সংস্থাকে, এএনআই নামে একটা সংস্থাকে বছরে 4 কোটি টাকা দেওয়া হয় শুধু সরকারের প্রচার করার জন্য। যদি কোন সরকার, কোন ব্যক্তি বা কোন পরিবার যদি সত্যিকারের উন্নয়ন করে থাকে, তাকে ফ্ল্যাক্স করতে হয়, তাকে বিজ্ঞাপন দিতে হয়। অটোমেটিক তার উন্নয়ন, তার সুফল মানুষ পাবে, সে রাজ্যের জনজীবনে তার প্রকাশ হবে। আজকে এটা হয় না বলে আজকে 365 দিন এমন দিন যায় না কোথাও জলের জন্য, কোথাও পানীয় জলের জন্য, কোথাও গ্রামের মজুরির জন্য, কোথাও ডাক্তারের জন্য, কোথাও টিচারের জন্য রাস্তা রোকা হচ্ছে। আর তার মধ্যে যে ছিটে পড়ে যাচ্ছে এখানে ভাগাভাগি, রেশারেশি প্রতিদিন। সেদিন কৈলাস শহরে এতে বাজেট না স্যার, আপনার সুশাসনের বাজেট, সুশাসনের কথা বলছি আমি। সুশাসন, এই হলো সুশাসন। এ রাজ্যের মানুষ পত্রিকা হেডলাইন করুন, একটা পত্রিকাতে দিনে যদি 20টা হেডলাইন হয়, তার অর্ধেক থাকে শুধু সুশাসনের। কাজেই সুশাসন ডিপার্টমেন্টের পাশাপাশি কিভাবে কুশাসন নিবারণ করবেন তার একটা দপ্তর করুন। এটা না হলে পরে আপনার দলের মধ্যে যে আজকে বিশৃঙ্খলা, যেভাবে এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, কেন? তারই প্রতিফলন। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এ রাজ্যের সরকার, তারা যে এই বাজেট, হ্যাঁ নিশ্চয় বাজেট পাস হবে, কিন্তু এই বাজেট জনগণের কাছে লাগুক, এবং সেটা যদি কাজে লাগে আমাদের যে পরামর্শ যেটা আমি দিয়েছি বা আরো অন্যরাও যে দেবেন, যে আপনার কথায় কথায় বলেন ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, আসলে এটা এখন ট্রাভেল ইঞ্জিনে পরিণত হয়েছে।
ট্রাভেল ইঞ্জিন হিসাবে আজকে ত্রিপুরাতে জনগণের উপরে একটা অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে। এর থেকে ত্রিপুরাকে এই যে কাজ থেকে ত্রিপুরাকে মুক্ত করতে। স্যার কখনো স্যার নেই স্যার স্যার আপনি এখন বলবেন, বলবার জন্য তারপরে বলবেন মন্ত্রী বলেছেন। হ্যাঁ, তারপরে স্যার আমি একটা কথা বলবো স্যার, যে কথা বললে আপনারা আবার সহ্য করবেন না, যে আজকে শুধু ওনার জন্য আমাদের পুরোটাই দেখি কাঠ না, আপনি 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 বলুন না, আপনি জবাব দিন না, আপনি জবাব দিন, আপনি জবাব দিতে গেলে অনেক কথা। এটি বলছে জনগণ বুঝে বলেই নোটার সাথে কম্পিটিশন চলছে, নোটার সাথে কম্পিটিশন চলছে। এই জন্য বলে নোটার সাথে আগের পত্রিকাকে বলছে তো, পত্রিকাকে বলতো পত্রিকা, আজকে এবং কর্মফলের খুব দেরি শুরু হচ্ছে, আরো করতে হবে আপনাদের। কম্পিটিশন নোটার অপেক্ষা করো, আপনাদের জিনিয়াস তৈরি করেছেন, জিনিয়াস, এই জিনিয়াসের কাছ থেকে কর্মফলের ভোগ করতে হবে, কেউ ছাড়বেন আপনাদেরকে। কর্মফল কিছু করবেন না, কর্মফল যা হবে কর্মফল। ওকে, চালান স্যার, চালিয়ে যান। এটা একটা সত্য কথা বলছি, হ্যাঁ, এটা একটা সত্য কথা বলছি, কর্মফল ভোগ করতে হবে। হ্যাঁ আপনাদের হ্যাঁ কর্মফল শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, কর্মফল ভোগ করা শুরু হয়ে গেছে। আমরা যদিও আমরা ভোগ করতে হবে, হবে হবে, হবে না, আমরা এনজয় করুন। স্যার আপনি আরো বলবেন? স্যার দুটো বলে শেষ করে দেবেন স্যার, আমি আর উনি শেষ করবেন। আর দুটো কথা বলবো স্যার। 10,323 কথা বললো, ওরা বললো আপনারা বলছেন। কে বলেছে সংবিধান সংশোধন করেই তাদেরকে আমরা দেব? আরেক রাজ্যের মুখ্যমন্ত্রী এসে বলেছেন আপনার ভিডিও করকে রাখনা, গুমা কে সালানা। স্যার এটা হলো না। আমি বলবো স্যার, মানবিক হন, একটু সংবেদনশীল হন, মানবিক হয়ে সংবেদনশীল হয়ে এটলিস্ট এই 10,323 পরিবার তারা যাতে বাঁচতে পারে, অন্যভাবে তারা যাতে কর্মসূচি কিছু করে খেতে পারে, ব্যবস্থা করুন, এটা করুন স্যার। এরপর একটা কথা বলছি, যে টুয়েলভ, আপনাদের এই বাজেটে 12 সম্পর্কে কোনো উল্লেখই নেই। আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব, আপনি যখন বক্তৃতা করবেন সেদিনও আপনার বক্তৃতা শেষে তার বাইরে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 3% বকেয়া ঘোষণা করেছেন, যদিও আরো 17-18 বছর রয়ে গেছে। ঠিক সেরকমই 12 সম্পর্কে বলুন। আমাদের শহরগুলোতে প্রচুর গরিব মানুষ আছে, গ্রামে যেমন আছে, তা না হলে পরে এই বাজেট এটা শুধু এখানে পাশ করলে হবে না, আমাদের রাজ্যে জনগণের কাছ থেকে গ্রহণযোগ্যতা হতে হবে। কাজে সেদিক থেকে যে আপনারা যে 7 বছর ধরে এই সমস্ত বাজেটে এই যে কতগুলো স্কিম, বিশেষ করে এটা কি লোকদের, আপনাদের বিশেষ লোকদের পাইয়ে দেওয়ার জন্য এরকম বিশেষ স্কিম, আর ওইসব জায়গা থেকে কমিশন কে খায় কে পায় কেউ জানে না। স্যার এই রাজ্যের মানুষের কাছে মুখে হয়ে গেছে এই সরকার এখন কমিশনের সরকার। কাজে এগুলো সংশোধন করার মধ্য দিয়ে কিভাবে এই বাজেট এই রাজ্যের উন্নতিতে কিছু রাখতে পারে চেষ্টা করুন, আমরাও সহযোগিতা করুন। এই কথা বলে আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য থ্যাংক ইউ। উনি শেষ করলেন। না প্লিজ পুরো টাইম নিয়েছে, আরো সাজেশন চাই, আরো অ্যাডভাইস চাই। আপনাকে অ্যাডভাইস হিসেবে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করে নিয়েছে, আপনাকে অ্যাডভাইজার নিয়োগ করবে। সুতরাং পুরো অ্যাডভাইস দিন, পুরো অ্যাডভাইস চলতে পারে, চলুন প্লিজ আরো বলুন, 2 মিনিট বলবো। স্যার আরো একটা বলবো স্যার, এই হাউসের একজন অনেক মান্যগণ্য মেম্বার আজ থেকে বছর 2-3 আগে বলছেন
আমি বিপিএল পরিবারের কার্ড একদম অন্তদায়। কি করে তার ভাই মাত্র 2 বছরের মাথাতে সবচেয়ে না শুনুন না আগে কয়নার পর বলুন, কি করে তার ভাই সবচেয়ে হাইয়েস্ট হয়ে গেলেন। আরে সুধাংশু বাবু, আরে আপনি আমার কথা শুনুন না। রজত বাবু জাস্ট মিনিট। স্যার শুনুন, ওনাকে সময় দিতে বলছি, পুরো সময় দিয়েছে ব্যক্তিগত আক্রমণ করার জন্য। বলছিলাম আমি সেটাই বলছিলাম, এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা মানে জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, এটা জাতের পরিচয় দিয়েছে। আসলে স্টক নেই, ফ্রুট ফ্রুট থাকবে না, ওই জানি কোন জায়গায় রয়েছে। এটাই তো জাতের পরিচয়, জাতের পরিচয় দিচ্ছে, জাতের পরিচয় দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, উনি বক্তব্য শেষ করেছেন, আমরা পরবর্তী বক্তার জন্য আসছি। আমি মাঝখানে একটা ছোট্ট কবিতার একটা শিরোনাম শুনলাম, বললেন কি বলেছিলেন? হারাধনের দোষটি চলে যায়। ওকে ঠিক আছে, এই বেঞ্চ থেকে এই বেঞ্চ হারাধনের দোষটি ছিল। আরো একজন নিজের কেন্দ্রে দাঁড়ানোর সাহস পাননি, জেনারেল কেন্দ্রে দাঁড়িয়েছে বড় বড় কথা বলে। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। হ্যাঁ হ্যাঁ, আমরা সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত, আমরা সব তাদেরকে দিয়ে দিয়েছি, সব। আজকে বুঝুন 3 দিন দখল দেব, পুরো 3 দিন দেব, ঠিক আছে সব গাড়ি বস্তা বাইন্দা সব লেগে নেব, পুরো 3 দিন। বলবো না স্যার, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিরোধীদের জন্য, আমরা সবটা সাত সবটা বিকাশ বলি দিলাম। দাঁড়া না কেন, আমরা বলবো সিদ্ধান্ত সিদ্ধান্ত ঠিক আছে, আমাদের ট্রেজারি বেঞ্চ কেউ বলবে না। ঠিক আছে, বলবেন। আমাদের নাম ছিল 8 জনের নাম ছিল, আমাদের এখানে ছিল 7 জন ছিল, আমরা 7 জন। না বলো না না, কম্পিটিশন দরকার নাই, এবার স্টকটা দেখতে হবে। কত অ্যাডভাইস দিতে পারবে? কাজ করেন, আপনার নাম দিয়ে দেন। আমি অশোকবাবুর নাম দিয়েছি, আর গোপালবাবুর নাম দিয়েছি। দেন নাম দিন, আপনার নাম দিন, যেহেতু আমাদের সিদ্ধান্ত 5টা পর্যন্ত। মাননীয় সদস্য শ্রী অশোক মিত্র মহোদয় বলুন। মাননীয় স্পিকার মহোদয়, গত 21শে মার্চ মাননীয় অর্থমন্ত্রী উনি যে বাজেট ভাষণ রেখেছেন, সে বাজেটে প্রায় 257টি অনুচ্ছেদে উনি ওনার প্রস্তাব সমস্ত দপ্তরে বিস্তৃতভাবে দিয়েছেন। সে বাজেট ভাষণ শুধু পড়ার ক্ষেত্রে 2 ঘন্টার উপরে সময় গেছে। স্বাভাবিকভাবে বিস্তৃত বাজেট বলে আমি এটা মনে করি। তবে বাজেটটা পড়ার পরে প্রতিটি অনুচ্ছেদ বিভিন্ন দপ্তরে যেটা আমি লক্ষ্য করেছি, এই বাজেট কর্মসংস্থানমুখী হয়নি, জনমুখী হয়নি। স্বাভাবিকভাবে এই বাজেটকে আমি পুরোপুরি সমর্থন করতে পারছি। বাজেটে অনেকগুলো প্রকল্প রাখা হয়েছে, যে প্রকল্পগুলি গত যে 2টি বাজেট উনি রেখেছিলেন
সেই বাজেটগুলিতেও এই ধরনের প্রকল্প ছিল। যাই হোক, আমি যে বিষয়গুলি খুবই জরুরি বলে মনে করি তার উপরে আমার আলোচনা সীমাবদ্ধ রাখব। এই বাজেটে রাজ্যের যে বিশাল সংখ্যক শিক্ষক কর্মচারীরা রয়েছেন, অনিয়মিত কর্মচারীরা রয়েছেন, তাদের সম্পর্কে কোনো কথা বলা হয়নি। শুধুমাত্র বাজেট শেষ হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী 3% দিয়ে উনি ঘোষণা করেছেন, যদিও পাওনা 23%, শুধুমাত্র 3% দিয়ে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীরা খুশি হতে পারেনি। এ রাজ্যের শিক্ষক কর্মচারীরা 2018 সালের আগে আপনাদের প্রতিশ্রুতি ছিল যে আপনারা ক্ষমতায় আসার পরে 7ম বেতন কমিশন পুরোপুরি আপনারা লাগু করবেন এবং প্রথম ক্যাবিনেটেই তার সিদ্ধান্ত নেবেন। প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু 7ম বেতন কমিশন এখানে রূপায়িত হয়নি। অনেক 7ম বেতন কমিশনের বিষয় রয়েছে যেগুলো এখানে লাগু করা হয়নি। এছাড়া শিক্ষক কর্মচারীদের একটি অংশের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হলো অনিয়মিত কর্মচারীদের সমস্যা। এটা সকলেই জানেন, আপনারা যারা মন্ত্রীরা আছেন আপনারা তো জানেনই, আপনাদের সঙ্গে অনেক অনিয়মিত কর্মচারীরা রয়েছে। রাজ্যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী রয়েছেন। তারা জোটবদ্ধ হয়েছেন, তারা অবস্থান করেছেন, ডেপুটেশনে মিলিত হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনারা সময় দেননি। স্বাভাবিকভাবে এই যে অনিয়মিত কর্মচারী, তাদের সমস্যাটা কি এটাই তো আমাদের বোঝা দরকার। বছরের পর বছর অনিয়মিত হলো, তারা বিভিন্ন দপ্তরে তারা একজন নিয়মিত কর্মচারী যেভাবে কাজ করেন সেই ধরনের কাজ তারা করছে। বিভিন্ন আউটসোর্সিং এর মাধ্যমে আজকে স্বাস্থ্য দপ্তরের দিকে যদি আমি তাকাই, স্বাস্থ্য দপ্তরে সমস্ত অনিয়মিত কর্মচারীকে দিয়ে আজকে নিয়মিত কাজকর্ম করা হচ্ছে। ক্ষোভ তাদের মধ্যে হচ্ছে, প্রচন্ড ক্ষোভ তাদের মধ্যে হচ্ছে। আমাদের যে সমাজ শিক্ষা দপ্তর, এই সমাজ শিক্ষা দপ্তরে প্রচুর অনিয়মিত কর্মচারী রয়েছে। সেখানে 22 জন শুধু ড্রাইভার রয়েছেন যারা আইসিডিএস প্রকল্পে গাড়িগুলি চালান। এই 5 জন আইসিডিএস প্রকল্পে যারা গাড়ি চালান তাদের নিয়মিত করার কোন উদ্যোগ নেই। বিভিন্ন যে জলসম্পদ দপ্তর রয়েছে, প্রচুর সংখ্যক পাম অপারেটররা রয়েছে। যে সমস্ত পাম অপারেটররা আজকে 7,000, 8,000 বেতন দিয়ে তারা কাজ করছেন, নিয়মিত হওয়ার কোন সুযোগ তাদের নেই। বিভিন্ন যে অঙ্গনওয়াড়ি কর্মী আছে, সে অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজ্য সরকারি কর্মী, রাজ্য সরকারের সমস্ত কাজ তারা করছেন। স্বাস্থ্য দপ্তরে কাজ করছেন, অন্যান্য দপ্তরে কাজ করছেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্পর্কে সেই সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়মিত করা হোক। কোন কোন রাজ্যে এরই মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়মিত করা হয়েছে। এবং যদি নিয়মিত করা না হয় তাহলে অন্তত তাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা, তাদের 21,000 টাকার বেতন, যারা সহায়িকা তাদের 18,000 টাকা বেতন দেওয়ার নির্দেশ রয়েছে। এই যে নির্দেশিকাগুলো রয়েছে আমাদের রাজ্যে কিন্তু সেটা পালিত হচ্ছে। যে সর্বশিক্ষার কর্মচারীরা রয়েছেন, বারে বারে আমরা এই বিষয়টা উঠেছি যে সর্বশিক্ষা যে শিক্ষকরা রয়েছেন তারা নিয়মিত শিক্ষক হিসাবে কাজ করছেন। আমি আমার যে বিধানসভা ক্ষেত্র এমন 4-5টি স্কুল জানি যেখানে শুধু সর্বশিক্ষা শিক্ষকদের দিয়ে স্কুলগুলি চলছে। সে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিলেন, ডবল বেঞ্চের রায় দিলেন তাদের পক্ষে নিয়মিত করার জন্য। আমাদের রাজ্যের সেই শিক্ষা দপ্তর তাকে নিয়ে গেল সুপ্রিম কোর্টে, এসএলপি দাখিল করলো। কেন এসএলপি দাখিল করা, কি দরকার ছিল তাদের সম্পর্কে এসএলপি দাখিল? যেখানে সিঙ্গেল রায় দিয়েছে, বেঞ্চ রায় দিয়েছেন, ডবল বেঞ্চ রায় দিয়েছেন, স্বাভাবিকভাবে সেটা তো মেনে নিলেই পারে। যেহেতু আমি আইনকে মান্যতা দিই, তো সেই আইনকে মান্যতা দিলে তো কেন আমরা এসএলপিতে গেলাম? তামিলনাড়ুর সরকার এসএলপি দিয়েছিলেন, তারা উল্ট করে দিয়েছে। আমি দাবি করব যে এসএলপিটা উল্ট করা হোক এবং সর্বশিক্ষা যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে নিয়মিত করা হোক। এই যে বিষয়টি আমাদের রাজ্যে রয়েছে এগুলো আজকে আমাদের দেখা দরকার। এবং এই বিষয়গুলিতে অনিয়মিত যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়েছেন, একটা সিদ্ধান্ত ছিল 2018 সালের 31শে জুলাই আপনারা সে 10 বছর ধরেই তাদেরকে নিয়মিত করা, সেটা আপনারা প্রত্যাহার করে নিন।
তারপরে বললেন যে আরো ফলপ্রসূ একটা তারা আপনারা একটা বিষয় আনবেন, সেখানে যাতে করে তাদের আরো সুযোগ সুবিধা হয়। দেখা গেল আজ পর্যন্তই সে অনিয়মিত কর্মচারীদের জন্য আর কোন সিদ্ধান্ত হলো না। সে অনিয়মিত কর্মচারীরা অনিয়মিত রয়ে গেলে তাদেরকে আজকে যেখানে কোর্ট রায় দিয়েছে, তাদের যদি নিয়মিত করা না যায়, সম কাজে সম বেতন দেওয়া, সম কাজে সম বেতন দিয়ে হলো তাদের আর্থিক অবস্থাটা আজকে উন্নত করা দরকার বলে আমি মনে করি। আমি আজকে শিক্ষা দপ্তর সম্পর্কে কিছু বলবো, যেহেতু আমি নিজে শিক্ষকতা করেছি। রাজ্যের আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ভালো নেই। যত কথাই বলুন না কেন যে আপনারা ইউনিভার্সিটি এনেছেন, আরো 3টি কলেজ স্থাপন করবেন, আরো অনেক কিছু করেছেন, কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা ভালো নেই। গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থাটা টোটালি ভেঙে পড়েছে। এবং হঠাৎ করে এই যে বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টি বিদ্যাজ্যোতি স্কুল করেছেন, বিদ্যাজ্যোতি স্কুলগুলোর দিকে যদি আমরা তাকাই, আমি জানি আপনারা জানেন কিনা, প্রত্যেকটি বিধায়কদের জায়গায় আছেন বিদ্যাজ্যোতি স্কুল, প্রতিটি ব্লক ভিত্তিক বিদ্যাজ্যোতি হয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলে কাঠামো নেই, টিচার নেই, তাহলে সেই স্কুলগুলো কিভাবে চলে? বিদ্যাজ্যোতিতে উদ্দেশ্য তারা আমাদের টিচার রিক্রুটমেন্ট করতে হবে, কর্মসংস্থান করতে হবে। হাজার হাজার একসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, এখন পরিষদীয় মন্ত্রী, উনি বলতেন যে আমি বিএড টিচার পাচ্ছি না, বিএড শিক্ষিত ছেলে মেয়ে পাচ্ছি না। এখন তো হাজার হাজার বিএড সেই ট্রেনিং নিয়ে তারা এসেছেন, তারা ট্যাগ পরীক্ষার জন্য কোথায়? সেই ট্যাগ পরীক্ষা দিতে যারা প্রস্তুতি নিয়েছেন, তারা আগ্রহী শিক্ষকতা দেওয়ার জন্য, আজকে সেই শূন্য পদ পূরণ করা হচ্ছে না। হাজার হাজার শিক্ষকের পদ আজকে শূন্য পড়ে আছে, বিদ্যালয়ে ঢুকছে, পরিকাঠামো ভেঙে পড়ছে। আমি আজকে একটা সেই মহিলা কলেজকে আজকে মহিলা বিশ্ববিদ্যালয়ে পড়ে দিলাম, 2-3টি সেই আর্যভট্ট ইউনিভার্সিটি, তারপর ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, এগুলো আল্লাহ তার গুণমান কি? এই গুণমান নিয়েই তো আমাদের আজকে ভাবতে হবে। এখান থেকে ডিগ্রি নিয়ে কি হবে? আমি দেখলাম যে আপনারা লিখেছেন প্রতিটি মহকুমায় আপনারা কিছু সেই বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামিনেশন হয়, তাতে আমাদের ছাত্ররা যাতে সেখানে শিক্ষিত হতে পারে তার জন্য কোচিং সেন্টার করবে। এই কোচিং সেন্টারে কি হবে? স্কুলে যদি পড়াশোনা না হয়, স্কুলে যদি টিচার না থাকে, ইংরেজির টিচার নাই, ফিজিক্সের টিচার নাই, ম্যাথের টিচার নাই, তাহলে এত শূন্য পদ যদি থাকে সেখানে আমার নিয়োগ করতে অসুবিধা তো থাকার কথা নয়। এখানে তো আমাদের বিরোধী দলের নেতা উনি বলেছেন যে 36,000 এর মধ্যে আমাদের অবসরে গেছে। তো 36,000 যদি অবসরে যান, তাহলে এই 36,000 শূন্য পদ আমাদের আছে। আমাদের শিক্ষা দপ্তরে প্রচুর শূন্য পদ আছে, সে শূন্য পদগুলিতে নিয়োগ করলেই আমরা পাই। তাহলে শূন্য পদগুলি নিয়োগ করলেই তো কর্মের সংস্থান হয় আমাদের রাজ্যে। তাহলে আমাদের মূল যে বাজেটের যেটা থাকা দরকার, তা হলো যে কর্মসংস্থান মুখী বাজেট হয়েছে। আমাদের কৃষিমন্ত্রী তো অনেক কথা বলেন, কৃষিমন্ত্রী তো ওনার কৃষি দপ্তরে যে কত কাজ হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে কি কাজ হচ্ছে? বিদ্যুৎ দপ্তর উনি তো সেই পিএম সূর্য, পিএম কুসুম নানান প্রকল্প তৈরি করেছে। আমি প্রশ্ন করেছিলাম যে পিএম সূর্য, পিএম কুসুম কোথায়, কোন বিধানসভায়? আমার বিধানসভায় কয়টা পিএম কুসুম গেছে, পিএম সূর্য গেছে? এগুলো তো শুধুমাত্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার একটা অভিপ্রায়। বিদ্যুৎ দপ্তরটা আস্তে আস্তে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার অবস্থা করেছে। বিদ্যুৎ দপ্তরে আপনারা যারা আছেন বিধায়করা, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, বিদ্যুৎ দপ্তরে এখন শুধু আউটসোর্সিং মানুষদের কাজ করছে। 5 মাস তারা বেতন পায় না। বিলোনিয়ার দক্ষিণ ত্রিপুরা যারা বিদ্যুৎ দপ্তরে কাজ করে, সেই আউটসোর্সিং এর মাধ্যমে তারাই লাইন সারায়, তারাই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারাই অপারেটর, সব তারা 5 মাস বেতন দেন। যাদের সঙ্গে আপনারা মোট স্বাক্ষর করেছেন, সেই সমস্ত কোম্পানিগুলি তাদের বেতন দেন না। তারা আমাদের সমস্ত বিধায়কদের চিঠি দিয়েছেন। বিদ্যুৎ দপ্তরকে আস্তে আস্তে তো আপনারা বেসরকারিদের হাতে তুলে দিচ্ছেন। এই যে টুডার মাধ্যমে যে পিএম সূর্য বলেন, পিএম কুসুম বলেন, এত অ্যাডভার্টাইজ কেন? এত অ্যাডভার্টাইজ এই তো সবটাই তো আস্তে আস্তে করে তাদের হাতে চলে যাবে। একটি নিগম আজকে শূন্য হাতে পড়ে থাকবে, নিগমের কোনো কর্মচারী থাকবে না, নিগম দায়বদ্ধতা থাকবে না। এমনিতে তো দেখলাম বিভিন্ন গ্রুপ থেকে 285 কোটি টাকা
সেখানে লস রান করছে। 285 কোটি টাকা আমার বিদ্যুৎ দপ্তর মিশন থেকে বেসরকারিদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল, তারা 150 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এই যে বিষয়গুলো, এগুলি তো আমাদের যে সরকার থেকে এটা দেখা দরকার যে আমি বেসরকারিতে হাতে কেন তুলে দেবো। আমার সরকারি দপ্তর থাকে, সরকারি দপ্তর তাকে সেখানে আমার অর্থ দপ্তরে অনুমোদন নিয়ে সেখানে আমি নিয়োগ করবো। আমি এখন তাকে নিয়মিত বেতন দিতে পারছি না, কিন্তু আমার অর্থ দপ্তরের অনুমতি সেই অনুমতি নিয়ে তাদের থেকে আমি ডিএডব্লিউ দিতে হয়। তাহলে আমি কেন আউটসোর্সিং এর ছেড়ে দেবো? আউটসোর্সিং এর হাতে কেন তার সঙ্গে আমি মৌ স্বাক্ষর করবো, তাকে দিয়ে বেতন দেওয়া হলো? এই যে বিষয়গুলি কিন্তু আমাদের রাজ্যের মানুষকে ভাবিত করে তুলেছে। এই যে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা যে সমালোচনা করি, কেন সেন্ট্রাল গভর্নমেন্ট তার সমস্ত দপ্তরগুলিকে আস্তে 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 বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। রাজ্য সরকারও আপনারা সেই নীতিকে অনুসরণ করে সেই বিভিন্ন দপ্তরগুলিকে আস্তে আস্তে তুলে দেওয়ার জন্য সেই কৌশলগুলি অবলম্বন করছেন বলে আমরা মনে করি। তাই এখানে আমরা দাবি করি যে বিভিন্ন দপ্তরে সরকারি দপ্তর ভিত্তিক নিয়োগ করা হয়, স্বাস্থ্য দপ্তর তার দপ্তর ভিত্তিক নিয়োগ করা হয়, তাকে আউটসোর্সিং মাধ্যমে তাকে নিয়োগ না করা হয়। জলসম্পদ দপ্তর তার দিকে লোক থাকে, জলসম্পদ দপ্তর তার নিজের দপ্তরের মাধ্যমে তাকে নিয়োগ করা হোক, বিদ্যুৎ দপ্তর তার নিয়োগ করা হোক তার দপ্তর থেকে, এবং সেখানে অনুমতি দেওয়া হোক আমার অর্থ দপ্তরে। তাহলে পরে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বিশৃঙ্খলা হবে না। 5 মাস বেতন বাকি রয়েছে, এই যে ঘটনাগুলি ঘটছে এগুলো তো মানে একেবারে বাস্তব ঘটনা। তাই আমি বলবো যে বিষয়গুলির দিকে দেখার জন্য অনেকগুলো তথ্য এখানে রাখা হয়েছে যে আমি 842টা অমৃত সরোবর হয়েছি। 842টা অমৃত সরোবর কোথায় হলো আমি জানি না। আমি প্রশ্ন করেছিলাম যে আমার বিশ্বমুখ বিধানসভায় কয়টি অমৃত সরোবর হয়েছে। আমি যা দেখেছি একটি অমৃত সরোবর ব্লকের পিছনে করেছেন। সেই অমৃত সরোবর আগে সমস্ত কাজ হয়ে গিয়েছিল, বিগত 18 সালের অনেক আগে তাকে অমৃত সরোবর হিসাবে ঘোষণা দিয়ে উদ্বোধন করা হয়েছে। তা আরো একটা কনস্টিটিউন্সিতে যদি একটি অমৃত সরোবর থাকে তাহলে রাজ্যে 862টি অমৃত সরোবর কোথায় হবে? স্বসহায়ক দলের কাছে তুলে দিয়ে আমি প্রশ্ন করেছিলাম মৎস্য দপ্তরকে যে আমার যে নির্বাচনী ক্ষেত্র বিশ্বমুখ সেখানে কয়টি সরকারি জলাশয় রয়েছে, সেই সরকারি জলাশয়গুলির নিয়ন্ত্রণ কারা করছে, সেই নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের আয় কত হচ্ছে সেগুলি তো জানতে হবে। সেগুলি তো জানতে হবে মানুষ যে সেই সমস্ত সরকারি জলাশয়ের রাস্তা অবস্থায় কি, সরকারি জলাশয়গুলিকে ঠিকভাবে সেখানে ম্যানেজ করা হচ্ছে কিনা, তার হ্যান্ডওভার করা হয়েছে কিনা, এবং কোন সত্যে হ্যান্ডওভার করা হয়েছে কোন তথ্য নেই। শুধু এখানে কিছুদিন আরো 262টি হওয়ার জন্য সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেছে। আমার বক্তব্য হলো যা কিছু আছে বর্তমানে সেই জিনিসগুলোকে রক্ষা করেন, রাস্তাঘাট করছে। আমি দেখেছি ইদানিং কিছুদিন যাবৎ গত 1 মাস যাবৎ রাস্তাঘাটের কিছু কাজ হচ্ছে। বেলুনিয়া শহরও দেখলাম শহরের রাস্তাঘাটগুলির কাজ হচ্ছে, মেইন রোডগুলির কাজ হচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলের রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর, ভয়ঙ্কর রাস্তাঘাটের অবস্থা। কোন রাস্তাঘাট সেই গ্রামীণ সড়কগুলিকে এখনো ধরা হয়নি। আমি দাবি করবো শুধু শহরের রাস্তাগুলি, মেইন রাস্তাগুলি নয়, গ্রামীণ যে সড়কগুলি আছে সেটিকেও আমাদের নজর দেওয়া দরকার। স্বাস্থ্য দপ্তরের কথা আমি বলবো যে স্বাস্থ্য দপ্তরে অনেক কিছু দাবি করেছেন, কিন্তু সবচেয়ে যেটা দরকার স্বাস্থ্য দপ্তরে কর্মী নেই, নার্স নেই, ডাক্তার নেই, প্যারামেডিক্যাল কর্মী নেই। তাহলে আমি যে এই যে দাবি করলাম কিসের উপরে দাবি করলাম? একটি হসপিটাল তো ভালো চলছে না। আমি এখন 80 কিলোমিটার থেকে আগরতলায় আসি, শুধুবার যাই তখন শুধু অ্যাম্বুলেন্সের শব্দ শুনি, শুধু অ্যাম্বুলেন্সের শব্দ শুনি। কেন একটা অ্যাম্বুলেন্স আসি আগরতলায়, জিপিতে কেন এত দিই? গ্রামীণ বিভিন্ন মহকুমা হাসপাতাল, ব্লক হেডকোয়ার্টারের হাসপাতালগুলির অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আমি আমার বিধানসভা কেন্দ্রে 4টি হাসপাতাল আছে, একটি হাসপাতালে কোনো পরিকাঠামো নেই, ডাক্তার নেই। একটা কমিউনিটি হাসপাতাল, 50 বেডের হাসপাতাল, 1 জন মাত্র ডাক্তার, 3 জন মাত্র নার্স। 30টি বেডের হাসপাতাল, 1 জন মাত্র ডাক্তার,
দুজন মাত্র নার্স এই দিয়ে রেস্ট নেই। ডাক্তাররা আমাদের গেলে বলেন যে আমাদের বাঁচান, আমাদের বলেন সরকারের কাছে তুলুন ডাক্তার নিয়োগ করতে। এই যে অবস্থাগুলি নার্সরা বলেন ঘুম নেই। আমরা যখন রোগীদের কাছে জিজ্ঞেস করি রোগীরা বলেন রোগী ভর্তি নেই কেন, 2-3 জন কেন, 4 জন কেন? তারা বললেন রোগী বেশি হলে কে দেখবে, ডাক্তার থাকে না, নার্স থাকে না। আমি এখানেই দাবি করব যে শুধু পরিকাঠামো বিভিন্ন যে দাবি করছেন তার সবচেয়ে বড় আগে প্রয়োজন ডাক্তার নিয়োগ, নার্স নিয়োগ, প্যারামেডিক্যাল নিয়োগ। গ্রামাঞ্চলে হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য ব্যবস্থা আপনার করুন। তাহলে পরে শহরের এইটা এত ঠিক, এই তো হাফ টাক করার জন্য অনেক কিছু আপনারা দাবি করছেন, এত কিছু করার দরকার হবে না। গ্রামের হাসপাতালগুলি যদি ইতক হয়ে যায় তাহলে সবকিছু ইতক হয়ে যায়। তাই আমি সবশেষে এই কথাগুলি বলব যে জনমুখী এবং কর্মসংস্থানমুখী বাজেটকে তৈরি করার জন্য যে যে ব্যবস্থাগুলি আমি প্রস্তাব করেছি, সরকারি নিয়মে কর্মসংস্থান করুন, আউটসোর্সিং এর হাতে ছাড়বেন না। আউটসোর্সিং রা প্রচন্ড ভাবে আপনাদের বিপদে ফেলবে। 150 কোটি টাকা নিয়ে আমি পত্রিকা দেখলাম তারা চলে গেছে আমার বিদ্যুৎ দপ্তরে। স্বাভাবিকভাবে সমস্ত নিয়োগগুলো আপনার করবেন সরকারি স্তরে এবং শূন্য পদগুলি অতি সত্তর পূরণ করুন। শিক্ষক কর্মচারীদের যে সমস্ত দাবিগুলি আছে সমস্ত দাবিগুলি পূরণ করুন এবং না পূরণ যদি করেন কর্মসংস্কৃতি কিন্তু নষ্ট হবে। যত চেষ্টাই করে 1975 সালের আজ থেকে 50 বছর আগে যে লাগাতার ধর্মঘট হয়েছিল তার পরিবেশ কিন্তু আবার আস্তে আস্তে শুরু হবে রাজ্যেও। এত অসন্তোষ তৈরি হলে পরে হঠাৎ করে ধরে রাখতে পারবেন না, আপনার অনুগত যারা আছেন তাদেরও ধরে রাখতে পারবেন না। স্বাভাবিক ভাবে এক সময় কিন্তু সেই লাগাতার ধর্মঘটের দিকে চলে যাবে। আমি আবেদন করবো বাজেটের মধ্যে এই যে স্বল্পতা যেগুলি রয়েছে, যে সমস্ত বিষয়গুলো সেখানে উল্লেখিত হয়নি সেই বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেওয়ার জন্য আবেদন করে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আর আজকে তো প্রেসিডেন্ট থেকে আপনাদের দল থেকে নাম পাঠান, নাম নেই। আজকে তো আপনাদের সুবর্ণ সুযোগ, নাম দেন, থামছেন কেন বলুন। এই বিধানসভার ইতিহাসে এই ধরনের রীতি আছে। একজন সিনিয়র মিনিস্টার বলবেন যে আমাদের কেউ বলবে না, সব আপনারাই বলবেন। ঠিক আছে, এই বিধানসভা এই রীতি আছে না, এটা নিয়ম। অসুবিধা আবার নিয়ম বলুন, নাম পাঠান।